সো আমরা আমাদের ক্লাসটি শুরু করছি। তোমরা ইতিমধ্যে অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছো 24 স্পেশাল ইংরেজি ক্লাসের। আমাদের যেভাবে হচ্ছে আমরা সামনের দিকে আগাবো, যেমন এই যে একটা প্রশ্ন যেটা আমরা সাধারণত দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে তোমার 2 নাম্বার সেটে আসছিল। সো 2016-17 সালের একটা প্রশ্ন। সো এই প্রশ্নটা সর্বপ্রথম তুমি আমাকে বলো যে প্রশ্নটা কোন টপিক থেকে করা হয়েছে। দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, হেয়ার গো ইজ এ অবলিক এন বলা আছে, অর্থাৎ আমাকে জিজ্ঞেস করেছে এই গো শব্দটা হচ্ছে কোন পার্টস অফ স্পিচ। দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, হেয়ার গো ইজ এন, এটা কোন পার্টস অফ স্পিচ এটা আমাকে জানতে চাইছে। অর্থাৎ এটা হচ্ছে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচের টপিক থেকে প্রশ্নটা এসেছে। আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ থেকে কি হয়েছে, প্রশ্নটা আসছে। ঠিক আছে, সো প্রথম কথা হচ্ছে এটার উত্তর করতে হবে যে এখানে এই গো শব্দটা কোন পার্টস অফ স্পিচ। দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, এটা কোন পার্টস অফ স্পিচ। তোমরা সবার শুরুতে সর্বপ্রথম তোমরা হচ্ছে উত্তর করবে যে এইটা হলো কোন পার্টস অফ স্পিচ। তো আমরা ওইভাবে করে হচ্ছে তোমার কি করব, সামনের দিকে অগ্রসর হইতে থাকবো। বলো এটা কোন পার্টস অফ স্পিচ, একটু সবাই একটু বলে ফেলো দ্রুত, কমেন্ট করে আমাদেরকে জানাও এটা কোন পার্টস অফ স্পিচ। ফাতেমা আক্তার বলেছে এটা নাউন, আশিকা জান্নাত কথা বলেছে নাউন, অঞ্জনা রানী দেবী বলেছে নাউন, ফারিয়া নওরিন বলেছে নাউন। গুড, যারা যারা তোমরা হচ্ছে উত্তর করেছো তাদের সকলের উত্তর সঠিক বলা যায়। তার কারণ হচ্ছে আমরা নর্মালি আমরা যদি চিন্তা করি যে হচ্ছে হলো তোমার এই যে অংশটা যেটা হচ্ছে এখানে গো হিসেবে দেওয়া আছে, এই যে হচ্ছে গো হিসেবে যেটা দেওয়া আছে, এই গো যেটা দেওয়া আছে কেমন, এই গো যেটা দেওয়া আছে এটা হলো তোমার কি বলতো, এটা হচ্ছে তোমার নর্মালি আমরা এটা চিন্তা করলে এটাকে আমরা কি বলবো, ভার্ব বলবো, তাই না, এটাকে আমরা ভার্ব বলবো। ঠিক আছে, আচ্ছা যেহেতু এটা হচ্ছে পার্টস অফ স্পিচের টপিক থেকে আসছে, আমরা জানি গো কে সাধারণত আমরা ভার্ব বলবো, কিন্তু যখনই এই গো, এই যে এখানে আছে দা, এখন এখানে আছে কি অফ, এই দা এবং অফের মাঝখানে একটা শব্দ থাকলে সেটা কি হয়, সেটা হচ্ছে তোমার নাউন হয়। দা এবং অফের মাঝখানে একটা শব্দ থাকলে সেটা কি হয়ে যায়, সেটা হচ্ছে নাউন হয়ে যায়। এখন আসো এটার আঙ্গিকে, এই যেহেতু পজিশন থেকে একটা প্রশ্ন হইছে, তো আমরা এটা যদি দেখে নেই যে আর কি কি পজিশন থেকে প্রশ্ন হইতে পারে, আমরা এখানে একটু লিখে দিই, তোমাদেরকে রুলস গুলো মনে করাই দিচ্ছি। সেটা হচ্ছে একটা বাক্যের সাবজেক্ট ও অবজেক্ট সাধারণত নাউন হয়। একটা বাক্যের সাবজেক্ট ও অবজেক্ট সাধারণত নাউন হয়, প্রথম ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হচ্ছে অ্যাডজেটিভ থাকুক অথবা প্রিপোজিশন থাকুক, অ্যাডজেটিভ, প্রিপোজিশন, তারপরে হচ্ছে তোমার আর্টিকেল, কেমন, আর্টিকেল প্লাস একটি শব্দ, সেই শব্দটা কি হবে, সেই শব্দটা হচ্ছে নাউন হবে। ঠিক আছে, তারপরেরটা দেখো, দা থেকে অফ এর মাঝে নাউন বসে। ঠিক আছে, কয়টা শব্দ থাকবে এখানে, একটা শব্দ থাকবে, দা এবং অফের মাঝখানে একটা শব্দ থাকলে নাউন হবে। এখন প্রসঙ্গ জাগে এরকম যে ভাই যদি একটা শব্দ না থাকে একাধিক শব্দ থাকে, তাইলে দেখো এই যে দা থেকে যদি অফের মাঝখানে তিনটা শব্দ থাকতে পারে ধরো, তাহলে এখানে আমরা ধরে নিলাম ওয়ার্ড 1 এটা, ওয়ার্ড 2 এটা, ওয়ার্ড 3 এটা, তাই না।
তাহলে ওয়ার্ড ওয়ান সর্বদা হচ্ছে নাউন হবে, তার আগে যেটা আছে সেটা হবে অ্যাডজেটিভ, তার আগে যেটা আছে সেটা হবে অ্যাডভার্ব। সো এই নিয়মটাও তোমার পরীক্ষায় কমন আসতে পারে যে দা এবং অফের মাঝখানে এখানে একটা শব্দ দিয়েছে গো, কিন্তু একটা না থেকে অনেকগুলো থাকলো, তাহলে শেষেরটা যেটা মানে অফের আগে যেটা, এই অফের আগে, অফ বলতে এখানে যে কোনো প্রিপজিশন বসতে পারে। সো অফের আগে যেটা থাকবে সেটা হবে নাউন, সেটা একটা পার্টস অফ স্পিচ হবে, নাউন হবে, তার আগেরটা যেটা হবে সেটা হবে অ্যাডজেটিভ, এবং তার আগেরটা যেটা হবে সেটা হবে অ্যাডভার্ব। কথাটা কি বুঝতে পেরেছো? তোমরা কথাটা কি বুঝতে পেরেছো কিনা বলো, অর্থাৎ এই রুলসটা তোমরা জাস্ট রিমাইন্ড করতে পারছো কিনা? আমরা আমরা কিন্তু মূলত এখানে তোমাদেরকে রুলসটা এখানে জাস্ট রিমাইন্ড দিয়েছি, রুলসটা এখানে তোমাদেরকে কি করছি, রিমাইন্ড দিছি, ঠিক আছে? সো দ্যাট ইজ হোয়াই এই রুলসটা যদি তোমাকে রিমাইন্ডে চলে আসে তাইলে আমরা এই প্রশ্নটা এখানে রাখাটা সার্থক, এই হলো ব্যাপার। সো আমরা বলতেছি যে দা এবং অফের মাঝখানে একটা শব্দ থাকলে নাউন হয়, এখানে আর কি কি পজিশনে গেলে সে নাউন হইতে পারে, একটা হচ্ছে সাবজেক্ট এবং অবজেক্ট পজিশনে গেলে নাউন হবে, অ্যাডজেটিভ প্রিপজিশন আর্টিকেলের পর যদি একটা শব্দ থাকে তাইলে নাউন হবে, দা এবং অফের মাঝখানে একটা শব্দ থাকলে নাউন হবে, এবং কোনো কারণে যদি দা এবং অফের মাঝখানে একটা শব্দ না থাকা তিনটা শব্দ থাকে, দুইটা শব্দ থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা এই প্যাটার্নটা ফলো করব। ধরো একটা শব্দ আছে তাহলে নাউন, দুইটা আছে তাহলে শেষেরটা নাউন, তার আগেরটা অ্যাডজেটিভ, যদি তিনটা থাকে তাহলে শেষেরটা নাউন, তার আগেরটা অ্যাডজেটিভ, তার আগেরটা অ্যাডভার্ব। এই প্যাটার্নে হচ্ছে তুমি সামনের দিকে কি করবা, আগাবা, এই প্যাটার্নটা দিয়েই তুমি হচ্ছে তোমার সামনের দিকে আগাবা। বুঝতে পেরেছো? তাহলে টোটাল ব্যাপারটা হলো যে আমার নাউনের এই পজিশনটা ক্লিয়ার হওয়া, তা আমরা এটা হয়েছি আলহামদুলিল্লাহ। যদি কারো এই জায়গাটায় বুঝতে কোনো প্রবলেম থাকে, বুঝতে কোনো অসুবিধা হয়, তাহলে কমেন্ট করে জানাবা। আর এই প্রশ্নটা তোমাদের মানে কমপ্লিট হয়েছে কিনা, রুলসটা তুমি রিমাইন্ড করতে পারছো কিনা, সেটাও একটু কমেন্টে জানাবা, ঠিক আছে? আমরা পরবর্তী প্রশ্নটাতে যাচ্ছি, এই প্রশ্নটা আমাদের শেষ। সো এইটার উত্তর আমার কি হবে বলতো? এটার উত্তর অবশ্যই নাউন হবে, নাউন। এটার উত্তর আমার কি হবে? নাউন হবে। বুঝতে পেরেছো? এটার উত্তর হবে নাউন। ওকে, এর পরবর্তী আমরা প্রশ্নটাতে যাচ্ছি। পরবর্তী প্রশ্নটা হলো তো তোমরা হচ্ছে আরেকটা জিনিস বলে রাখি, আমরা যেহেতু আজকে কোয়েশ্চেনগুলো সলভ করার মধ্য দিয়ে হচ্ছে প্রশ্নগুলো সলভ করার মধ্য দিয়ে যেহেতু আমরা টপিকগুলো রিভাইজ করতেছি। আচ্ছা, একজন কমেন্ট করেছে, মোহাম্মদ মাহির তাসরুল রাফসান, ভাই একটা রিভাইজ দেন। হ্যাঁ, রিভাইজই তো দিচ্ছি। দেখো, জাস্ট একটা প্রশ্ন তোমাকে আমি দিয়েছি, একটা প্রশ্ন দিয়ে আমি তোমাকে টোটাল 4টা রুলস রিভাইজ করে দিলাম। সেম ভাবে আমাদের প্রত্যেকটা হচ্ছে প্রশ্ন ভাবে সলভ করে করে সামনে আগাবো, ঠিক আছে? সো তোমরা এখন দেখো, আমরা এটা একটা রিভাইজ করলাম, আমরা তোমাকে এই পিডিএফটাই তোমাদেরকে আমরা নোটে দিব। আমাদের সাথে শেষ পর্যন্ত থাকো। যারা শেষ পর্যন্ত থাকবা, শুরু থেকে শেষ পর্যন্ত থাকবা, তাদের সবার কাছে হচ্ছে এই পিডিএফ নোটটা ইনশাল্লাহ চলে যাবে। হ্যাঁ, তখন তোমরা পিডিএফ নোটটা জাস্ট রিভাইজ করলেই তোমরা জিনিসগুলো ধরতে পারবা। পরবর্তী প্রশ্নটাতে আসো। পরবর্তী প্রশ্নটাতে এখানে দিয়েছে, গ্যাপ দেওয়া আছে, তারপরে বলেছে শুড পে মোর ট্যাক্সেস, শুড পে মোর ট্যাক্সেস। এই জায়গাটায় আমরা যদি চিন্তা করি যে রিচ কথাটা যদি দেখি, এটা একটা অ্যাডজেটিভ, এটা একটা কি অ্যাডজেটিভ। আমরা যদি এখানে আসি যে শুড পে, এটা কি, এটা একটা ভার্ব না? তাহলে ভার্বের পূর্বে কার অবস্থান? নাউনের অবস্থান। এটাও পার্টস অফ স্পিচের টপিক থেকেই আসছে। এটাও কোন টপিক থেকে আসছে? পার্টস অফ স্পিচের টপিক থেকে আসছে। সে এখন তোমরা চিন্তা করো, এটা কার অবস্থান? এটা হচ্ছে আমাদের নাউনের অবস্থান। এখন নাউনের অবস্থানে যদি আমরা যাই, এই যে এটা একটা ডিগ্রি, বা এই যে দা রিচার, এগুলো ডিগ্রিতে ব্যবহার করা হয়। সো এগুলো কিন্তু আমরা চাইলে ব্যবহার করতে পারছি না, এগুলো ডিগ্রির ফর্ম। রিচেস্ট কখনো বসে না, বসাইতে হয় হচ্ছে দা রিচেস্ট। আবার রিচারের পূর্বে কখনো দা বসে না। সাধারণত যখন আমরা হচ্ছে কি তোমার হচ্ছে ডিগ্রি ব্যবহার করি, যেমন হচ্ছে তোমার বেটার ব্যবহার করবো, বেটারের পূর্বে দা ব্যবহার করি না, বেস্টের পূর্বে দা ব্যবহার করি। কিছু কিছু ক্ষেত্রে বেটারের পূর্বে দা ব্যবহার করা যায়, বাট সেটা খুবই রেয়ার কেস, এগুলোতে আবার দেন থাকতে পারে না, এই ধরনের প্রবলেম আছে। এখন তুমি জাস্ট একটু থিঙ্ক করো যে এইখানে আমার এই দুইটাই অ্যাডজেটিভের অংশ, এটাও অ্যাডজেটিভের অংশ, তাইলে আমার অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হচ্ছে দা রিচ। যদি এই নিয়মটা তোমাদেরকে আমি একটু রিমাইন্ড দিতে চাই, সো রিমাইন্ডটা কি? রিমাইন্ডারটা হবে হচ্ছে প্রথম কথা হচ্ছে যে অ্যাডজেটিভের পূর্বে যদি তুমি আর্টিকেল দা লিখে দাও, অ্যাডজেটিভের পূর্বে যদি তুমি আর্টিকেল দা লিখে দাও, সেটা সাধারণত কি প্রকাশ করে? জাতি প্রকাশ করে। অ্যাডজেটিভের পূর্বে দা লিখে দিলে সেটা কি প্রকাশ করে? জাতি প্রকাশ করে, ঠিক আছে? তাহলে অ্যাডজেটিভের পূর্বে দা থাকলে সেটা কি প্রকাশ করবে? জাতি প্রকাশ করবে। আবার আরেকটা জিনিস দেখো, যদি তুমি কোনো ভাষার নামের পূর্বে, ভাষার
নাম, ভাষার নামের পূর্বে আর্টিকেল দা ব্যবহার করো, তখনও কিন্তু সেটা জাতি প্রকাশ করে, তখনও সেটা কি প্রকাশ করে, জাতি প্রকাশ করে। এটা হচ্ছে প্যাটার্ন, সেম প্যাটার্নের প্রশ্ন, সেম প্যাটার্নের প্রশ্ন। তাইলে একটা জিনিস খেয়াল করো, আমি যদি বলি যে দা পুয়ার, এটার মানে কি? দা পুয়ার মানে হচ্ছে গরিবরা, ঠিক আছে। আমি যদি বলি যে ইংলিশ দা ইংলিশ মানে কি? দা ইংলিশ মানে হচ্ছে ইংরেজরা। কথা কি বুঝতে পারছো? ইংরেজরা, অর্থাৎ ইংরেজ জাতিদেরকে বোঝানো হয়েছে, এখানে গরিব জাতিদেরকে বোঝানো হয়েছে। তো ব্যাপারটা হইলো যে অ্যাডজেক্টিভের আগে আর্টিকেল বসলো সেটাও জাতি প্রকাশ করে, ভাষার নামের পূর্বে আর্টিকেল বসলো সেটাও জাতি প্রকাশ করে। তাহলে এই হচ্ছে তোমার রিমাইন্ডার। সো আমরা এটার অ্যান্সার কি নিব? অ্যান্সার নিব হচ্ছে দা রিচ। অ্যান্সার নিব কি? দা রিচ অ্যান্সার নিব। বুঝতে পেরেছো? দা রিচ। মাশাআল্লাহ, সবাই সবাই সঠিক উত্তর দিছো তোমরা, থ্যাংক ইউ। তোমরা সবাই সঠিক উত্তর দিছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা চলো, এইটুকু নিয়ম তো আমরা বুঝতে পেরেছি নাকি? যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা পরবর্তী প্রশ্নের দিকে আমরা অগ্রসর হব, এবং এটার আমরা রিভাইজ সেকশনটাও, রিমাইন্ড সেকশনটা আমরা দেখে নিলাম। আমাদের এখানে রিমাইন্ডারটাও আমাদের কাছে চলে আসছে। 3 নাম্বার কোশ্চেনটা একটু নজর দাও। দ্য সিঙ্গুলার ফর্ম অফ ব্যাকটেরিয়া ইজ, অর্থাৎ চিটাগং ইউনিভার্সিটিতে আমরা যেটা খেয়াল করলাম, লক্ষ্য করলাম, সেটা হচ্ছে যে তোমার কি থাকে, এই 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 প্রশ্নগুলো থাকে। অর্থাৎ তোমার হচ্ছে নাম্বার, জেন্ডার থেকে প্রশ্ন হয়েছে, নাম্বার থেকে আমরা একটা প্রশ্ন দিয়েছি যে সেটা হলো যে ব্যাকটেরিয়া ইজ ড্যাশ, এখানে এটার কোন ফর্ম চাইছে? সিঙ্গুলার ফর্ম চাইছে। তার মানে তুমি কি একটা জিনিস খেয়াল করতে পারো যে এখানে তোমার হচ্ছে সিঙ্গুলার ফর্ম জানতে চাওয়া হয়েছে। তার মানে এই যে ব্যাকটেরিয়া শব্দটা, এটা কি? এটা হচ্ছে একটা প্লুরাল ওয়ার্ড, এটা একটা প্লুরাল ওয়ার্ড। তাহলে তুমি সবার আগে এটা মনে রাখো যে ব্যাকটেরিয়া প্লুরাল। তোমার পরীক্ষা এটা আসতে পারে যে ব্যাকটেরিয়া কোন ফর্ম, তাহলে এটা তোমার দাগাইতে হবে। অথবা তোমাকে প্রশ্নটা উল্টাইয়া করতে পারে যে কথার কথা আমার সঠিক উত্তর এখানে 4টার যে কোনোটা হইতে পারে, যে কোনো একটা সিঙ্গুলার প্লুরাল, মানে সিঙ্গুলার ফর্ম দিয়ে বললো যে এটার প্লুরাল ফর্ম কি। অর্থাৎ তোমাকে এর আগে এইটা আসছে, এটা দাগাইতে বলছে, এখন এটাও দাগাইতে বলতে পারে। সো তুমি এখন আগে সিলেক্ট করো ব্যাকটেরিয়াম। দেখো এ নাম্বার অপশনটাতে আছে কি বলতো? এ নাম্বার অপশনটাতে আছে হচ্ছে ব্যাকটেরিয়াম। ব্যাকটেরিয়াম এটা হবে কিনা বলো, ব্যাকটেরিয়ামটা হবে কিনা? এই যে দেখো এখানে যখন তুমি এই যে RIA বা এই টাইপের এগুলোকে যখন আমরা প্লুরাল থেকে আমরা সিঙ্গুলার করি, সিঙ্গুলার করার ক্ষেত্রে আমরা কিন্তু একটা জিনিস ফলো করি, সেটা হচ্ছে IUM, মেমোরেন্ডাম, এজেন্ডাম, অথবা যেই শব্দগুলো আমরা ব্যবহার করি এগুলোর ক্ষেত্রে আমরা UM লিখি, AM কিন্তু লিখি না। তার মানে এই প্রথম অপশনটা হবে না, তৃতীয় অপশনটা হবে না, EM লেখা আছে এখানে, এটাও হবে না। অ্যান্সার হবে হচ্ছে কে? বি নাম্বার, ব্যাকটেরিয়াম। অ্যান্সার হবে কে? ব্যাকটেরিয়াম। ঠিক আছে, অ্যান্সার হবে হচ্ছে কি? ব্যাকটেরিয়াম। বুঝতে পেরেছো? আচ্ছা, 3-এর অ্যান্সার বি বলেছে। হ্যাঁ সেটাই ঠিক। ফাতেমা আক্তার একদম বানান সহ লিখে দিয়েছে, সেটাই তোমারটা ঠিক আছে। অ্যাকচুয়ালি অ্যান্সার হবে হচ্ছে কি বলতো? ব্যাকটেরিয়াম। পরবর্তী প্রশ্নটা দেখো, উই ইনসিস্ট অন ড্যাশ লিভিং দ্য রুম, এই প্রশ্নটা। তাইলে এখানে তোমাকে একটা জিনিস খেয়াল করতে হবে যে ইনসিস্ট অন, তোমরা সাধারণত জানো যে আমরা তোমাদেরকে প্রোনাউনে পড়াই যে প্রিপোজিশন যদি থাকে, প্রিপোজিশন যদি বাক্যের ভিতরে থাকে, প্রিপোজিশনের পরে সাধারণত কি বসে? অবজেক্টিভ প্রোনাউন বসে। এটা তোমাদেরকে পড়ানো হয়। আচ্ছা, প্রিপোজিশনের পর অবজেক্টিভ প্রোনাউন বসে, সেটা তো সত্য কথা, এটা তো কোনো অসুবিধা নাই, এই নিয়ম তো আছে। বাট আরেকটা নিয়ম এরকম আছে যে প্রিপোজিশন ধরো আছে, প্রিপোজিশন আছে, ঠিক আছে, এটার পরে গ্যাপ দেওয়া আছে, আবার এখানে তোমার ভার্ব প্লাস আইএনজি দেওয়া আছে, যেটা কিনা একটা জিরান্ডের কাজ করতেছে, যেটা একটা কার কাজ করতেছে? জিরান্ডের কাজ করতেছে, ঠিক আছে, যেটা কিনা একটা জিরান্ডের কাজ করতেছে। বুঝতে পারছো? যেটা জিরান্ডের কাজ করতেছে। সো এই যে জিরান্ডের কাজ যে এখানে করতেছে, ব্যাপারটা বুঝছো কিন্তু, ঠিক আছে। এই যে এখানে যে জিরান্ডের কাজ করতেছে, বা আমরা এটাকে নাউন বলতে পারি, পার্টস অফ স্পিচ হিসেবে নাউন।
তো যেহেতু নাউনের কাজ এখানে করতেছে, কথাটা বুঝছো, নাউনের কাজ যেহেতু করতেছে, নাউনের কাজ যেহেতু এখানে করতেছে, সো এই জায়গাটায় আমরা কি করব জানো, এই যে যখন নাউনের কাজ করতেছে, নাউনের কাজ যখন করে আমরা সাধারণত জানি যে নাউনের পূর্বে সাধারণত পসেসিভ অ্যাডজেক্টিভ গুলো বসে। নাউনের পূর্বে কে বসে? পসেসিভ অ্যাডজেক্টিভ গুলো বসে। তো ভাইয়া তখন কি প্রিপোজিশনের রুলসটা বাদ যাবে? অ্যান্সার হচ্ছে হ্যাঁ ভাইয়া, যখন ওখানে জিরান চলে আসবে বা পার্টিসিপল চলে আসবে তখন হচ্ছে তোমার কি হয়ে যাবে বলো তো? তখন হচ্ছে তোমার কি হয়ে যাবে? তখন হচ্ছে তোমার ওখানে প্রিপোজিশনের যেই রুলসটা কাজ করবে সেটা এখান থেকে চলে যাবে, সেখান থেকে তখন আমার এখানে ইনক্লুড হয়ে যাবে কে? ইনক্লুড হয়ে যাবে হলো এই যে নাউনকে ইনক্লুড করে দিতে হবে, তখন আমার অ্যান্সার হয়ে যাবে পসেসিভ অ্যাডজেক্টিভ। অর্থাৎ এখানে আমাকে একটা পসেসিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে। তাহলে ইনসিস্ট অন লিভিং দ্য রুম, এই যে লিভিংটা আছে তোমরা কি দেখতে পাচ্ছ? এই যে এটা ভার্ব প্লাস আইএনজি দেওয়া এখানে, তোমরা কি এটা দেখতে পারতেছো যে ভার্ব প্লাস আইএনজি যে এখানে দেওয়া? দ্যাট ইজ ওয়াই যে ভার্ব প্লাস আইএনজি যখন আমার এখানে দেওয়া আছে তখন আমার এটার পূর্বে আমি একটা কি করব? পসেসিভ অ্যাডজেক্টিভ আইনা আমি ব্যবহার করব। সো তোমরা এখন এটার একটা উত্তরটা আমাকে একটু কমেন্ট করে জানাবা যে এটার অ্যান্সার কি হবে। পসেসিভ অ্যাডজেক্টিভ যদি আমরা চিন্তা করি, আমরা যদি পসেসিভ অ্যাডজেক্টিভের কথা চিন্তা করি, আমরা কি টু ইউ এটা কি পসেসিভ অ্যাডজেক্টিভের অন্তর্ভুক্ত বলো? হ্যাঁ, পসেসিভ অ্যাডজেক্টিভের অন্তর্ভুক্ত কিন্তু সে না, তার মানে এটা আমার পসেসিভ অ্যাডজেক্টিভে পড়তেছে না। আচ্ছা ইয়ার্স এটা কি? এটা হচ্ছে পসেসিভ প্রোনাউন, এটা হলো পসেসিভ প্রোনাউন হয়ে গেছে, তাই না? দ্যাট ইজ হোয়াই এটাও বাদ। আর এইটা কি? ইউটা কি? এই ইউ এবং ইউ এই দুইটাই, এটা সাবজেক্টিভ প্রোনাউনও বলা চলে, অবজেক্টিভ প্রোনাউনও বলা চলে, দুইটাই বলা যায়। সো আমার তো এখানে দরকার পসেসিভ অ্যাডজেক্টিভ, তাই না? তো পসেসিভ অ্যাডজেক্টিভ আমার কে? একমাত্র এই নাম্বার অপশন। সো কারেক্ট, তোমরা যারা উত্তর করছো তাদের সবারটাই সঠিক। সো এই হলো ব্যাপার। তাহলে আমরা মোটামুটি কি এটা বুঝতে পারছি কিনা বলো তো? উই ইনসিস্ট অন ইয়োর লিভিং দ্য রুম, অর্থাৎ উই ইনসিস্ট অন ইয়োর লিভিং দ্য রুম, এটা হলো তার অ্যান্সার। যারা সঠিক উত্তর দিচ্ছে সবাইকে ধন্যবাদ। নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেন দেখো, দ্যাট ইজ দ্য ম্যান ড্যাশ গ্র্যান্ডফাদার ফাউন্ডেড অর কলেজ লাইব্রেরি। এই প্রশ্নটা আসছে হচ্ছে তোমার প্রোনাউন টপিক থেকে। কোন টপিক থেকে আসছে ভাইয়া? প্রোনাউন টপিক থেকে আসছে। আমরা নাউন, ডিটারমিনার, জেন্ডার এগুলো পার হয়ে এখন আমরা কোথায় আসছি? আমরা আসছি প্রোনাউনে। তো তুমি একটু খেয়াল করো, একটু আগের প্রশ্নটাও প্রোনাউন থেকে ছিল, এই প্রশ্নটাও প্রোনাউন থেকে আসছে। এটা প্রোনাউনের কোন প্রোনাউনের মধ্যে আছে? এটা প্রোনাউনের রিলেটিভ প্রোনাউনের মধ্যে আছে, রিলেটিভ প্রোনাউন। তো তুমি এখানে একটা জিনিস খেয়াল কর, দেখো যে দ্যাট ইজ দ্য ম্যান, দ্যাট ইজ দ্য ম্যান, এখানে দ্যাট হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, দ্য ম্যান হচ্ছে অ্যান্টিসিডেন্টও বলতে পারো, অবজেক্টও বলতে পারো। প্রথম যে বাক্যটা আছে সেই বাক্যের অবজেক্ট এবং রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্টের কাজ কিন্তু সে করতেছে, অর্থাৎ আগের বাক্যের যে অবজেক্টটা আর কি সে করতেছে। তার পরবর্তীতে আমরা প্রায় পাইছি গ্র্যান্ডফাদার ফাউন্ডেড অর কলেজ লাইব্রেরি। ঠিক আছে, দ্যাট ইজ দ্য ম্যান, এই হয় সে মানুষ যে কি করছে, যা মানে যার গ্র্যান্ডফাদার ফাউন্ডেড অর কলেজ লাইব্রেরি, অর্থাৎ যার কথাটা কিন্তু এখানে আসতেছে, তাই না? যার একটা কথা আসতেছে, এটা হচ্ছে সেই মানুষ যার দাদা হচ্ছে কি করছে, তোমার কলেজ লাইব্রেরি, ও হচ্ছে তোমার ফাউন্ডেড কলেজ লাইব্রেরি, অর্থাৎ কলেজ লাইব্রেরিটাকে প্রতিষ্ঠিত করছে যার দাদা। ঠিক আছে, যার দাদা কলেজ লাইব্রেরিটাকে প্রতিষ্ঠা করছে। তাহলে যার অথবা কার অর্থে আমরা কোন রিলেটিভ প্রোনাউনকে ব্যবহার করি? রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে আমরা হু ব্যবহার করি যখন বাক্যে ভার্বের জন্য সাবজেক্ট প্রয়োজন হয়। সো এখানে হু আমার বসতেছে না। আচ্ছা, হুইচ ব্যবহার করি বস্তুর ক্ষেত্রে, ব্যক্তির ক্ষেত্রে তো ব্যবহার করা হয় না, এটা বস্তুর ক্ষেত্রে ব্যবহার করা হয়, এই জন্য হুইচও বাদ। এবার আসি দ্যাট। দ্যাট আসলে ভার্সেটাইল কনজাংশন, সেটা আমরা যে কোনো জায়গায় চাইলেই ব্যবহার করতে পারি, হচ্ছে যে কোনো জায়গায় চাইলে ব্যবহার করতে পারি। সো এটা ব্যবহার করা যায়। এখন প্রশ্ন হইল যে এই যে দ্যাট আমরা ব্যবহার করবো, এখানে হুজও আছে, দ্যাট তো যার অর্থটা দিতে পারতেছে না। যার অর্থ দিতে পারে কে? যার অর্থ দিতে পারে হচ্ছে হুজ, তার মানে অ্যান্সার হবে ডি নাম্বার। তার মানে এখানে অ্যান্সার বসবে হচ্ছে হুজ, অর্থাৎ দ্যাট ইজ দ্য ম্যান হুজ গ্র্যান্ডফাদার ফাউন্ডেড কলেজ লাইব্রেরি। বুঝতে পেরেছ? ফাউন্ডেড কলেজ লাইব্রেরি। কেমন?
আচ্ছা, এটার উত্তরও তোমরা করেছো যে এটার অ্যান্সার হবে, অনেকে এটার অ্যান্সার দিছো, ডি নাম্বার দিছো কেউ, ডি নাম্বার অ্যান্সার দিছো হচ্ছে হুজ। তারপরে সি নাম্বার দিয়েছো। আচ্ছা, 5-এর অ্যান্সার ডি, সি, এরকম কনফিউশন ছিল। এখন তোমরা কনফিউশনটা ক্লিয়ার হইতে পারছো কিনা এটা জাস্ট একটু বলো। কনফিউশনটা এখন ক্লিয়ার হইতে পারছো কিনা একটু বলো। কনফিউশনটা ক্লিয়ার হইতে পারছো? ওকে, নেক্সট কোয়েশ্চেনে যাই। তো আমরা এটা রুলসটা যদি রিমাইন্ড করতে চাই সেক্ষেত্রে এটা বলতে পারবো যে এই যে হুজ কথাটা আছে এটার পরে সবসময় একটা নাউন বসে। আর এই হুজ কোন অর্থে বসে? যার অথবা কার অর্থে বসে। যার অথবা কার অর্থে বসে। বুঝতে পেরেছো? যার অথবা কার অর্থে বসে হুজ। কেমন? নেক্সট দেখো, নেক্সট কোশ্চেনটা দেখো। ড্যাশ আর্থকুইক ক্যান বি ডিভাস্টিং ইফ ইউ ডোন্ট টেক ড্যাশ নেসেসারি প্রিকশনস। তাহলে এখানে আমার দুইটা আর্টিকেল বসানোর জায়গা আছে। সো তোমরা হচ্ছে এখানে দেখো তো দুইটা আর্টিকেল বসবে নাকি একটা আর্টিকেল বসবে না কি হবে। এটা একটু চিন্তা ভাবনা করে এটার অ্যান্সারটা করো দেখি। সাদিদ খান, আচ্ছা সালাম দিছিস, ওয়ালাইকুম আসসালাম। 6 নম্বর কোশ্চেনটার উত্তর করো দেখি পারো কিনা। ছ নম্বর প্রশ্নের উত্তরটা করো দেখি। 6 নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে কমেন্ট করে জানাও। প্রথমে আমার এখানে দেখো যে হচ্ছে আর্থ কুইক আছে তাই না? আর্থ কুইক শব্দটা এখানে একটা হচ্ছে ভাওয়েল দিয়ে শুরু হইছে। কি দিয়ে শুরু হইছে? ভাওয়েল দিয়ে শুরু হইছে। সো ভাওয়েল দিয়ে যেহেতু শুরু হইছে, তাইলে এটার অ্যান্সার কি হবে এটা আগে একটু ভাবো। ভাওয়েল দিয়ে যেহেতু শুরু হয়েছে এটা তাইলে অ্যান্সার কি হবে এটা একটু ভাবো। আর আরেকটা বিষয় হচ্ছে তোমার এখানে কেউ কেউ অ্যান্সার দিচ্ছে হচ্ছে সি নাম্বার, এ নাম্বারও বলেছে, 6-এর ডি বলেছে, হৃদয় বলছে 6D হবে। আচ্ছা ঠিক আছে, এটা তো দেখা যাচ্ছে কি হবে। তা আমরা একটু আলোচনা করতে থাকি এখানে। সেটা হলো যে এরকম যে এখানে যেহেতু আর্থকুইকের ভাওয়েল দিয়ে শুরু আছে তাহলে এটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে ড্যাশ নেসেসারি প্রিকশনসটা দেখো এখানে প্লুরাল করা আছে। প্রিকশনসটা কি? প্লুরাল, তাই না? আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি এখানে এই যে শেষের দিকে কোনো আর্টিকেল নাই, যেহেতু ভাওয়াল আছে আমরা এখানে হয়তোবা এন ব্যবহার করতে হবে। সো এইটা অ্যান্সার হবে না। দ্বিতীয় কথা হচ্ছে এখানে এন ব্যবহার করলে আমরা বি নাম্বারও বাদ দিতে পারি, সি নাম্বারও বাদ দিতে পারি। আমাদের অ্যান্সার হবে হচ্ছে ডি নাম্বার। তার কারণ প্রথম কথা হচ্ছে এখানে যেহেতু প্লুরাল আছে তাহলে আমাকে আর্টিকেল দা বসাইতে হবে। এ অথবা এন তো সিঙ্গুলারের ক্ষেত্রে তোমাকে হচ্ছে বসাইতে হয়। সো আমরা চিন্তা ভাবনা করে যেটা পাইলাম সেটা হচ্ছে ডি নাম্বার। এর অপশন পি ও ই, প্রসেস অফ এলিমিনেশন মেথডটা যদি আমরা ফলো করি, যে আমরা যদি অপশন কেটে দিতে পারি তাহলে হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বেশি সুবিধা। ঠিক আছে, হচ্ছে তোমার যদি অপশন কেটে দিতে পারি তাহলে আমাদের জন্য সবচেয়ে সুবিধা। প্রশ্ন সঠিক হওয়ার চান্সেস আমাদের কাছে কিন্তু বেড়ে যায়। প্রশ্ন সঠিক হওয়ার চান্সটা কি হয়ে যায়? বেড়ে যায়। সাদিদ খান ইনশাল্লাহ ডি হবে ভাই। ঠিক আছে, ডি হবে। ওকে, ডান। নেক্সট কোয়েশ্চেন দেখো শি হ্যাজ ড্যাশ। আচ্ছা, এইটার অ্যান্সার করবে কে? দ্রুত দেখি এটার অ্যান্সার কে করতে পারবে, তাড়াতাড়ি করো। 7 নাম্বার প্রশ্নের অ্যান্সার কে করবা? দ্রুত করো দেখি। আজকে অনেক প্রশ্ন আছে। সো প্রশ্নগুলো তোমাদের প্রায় এখানে আমি কতগুলো টপিক বলবো? 20টা টপিকের প্রশ্ন আছে। সো দ্রুত তোমরা
মানে খুব দ্রুত গতিতে হচ্ছে ফাস্ট ফাস্ট হচ্ছে তোমরা কমেন্ট করবা, ঠিক আছে? একটা প্রশ্নের পর আরেকটা প্রশ্ন আসতে যেন দেরি না হয়, তোমাদের কমেন্ট আসতে যেন দেরি না হয়। প্রশ্ন আসতে দেরি হোক, কিন্তু তোমাদের কমেন্ট আসতে কিন্তু দেরি না হয়। প্রশ্ন আসার আগে উত্তর করে দিবা, ঠিক আছে? একদম পীরের মতো চোখ বন্ধ করে ধ্যান করবা, ধ্যান করতে করতে ঠাস করে হচ্ছে উত্তর বলে দিতে হবে, ঠিক আছে? তাইলে আচ্ছা, হাবিবুল হক প্রান্ত বলছে এ হবে। আরেকজন বলছে, সফিয়া রহমান বলছে সি, এ এবং ডি, এরকম চেঞ্জেস আসতেছে। আর চেঞ্জেস আসলেই হচ্ছে এখানে আমার কাজ বা পড়াইতে আরো বেশি ভালো লাগবে, যে এটার উত্তরে তোমার কাছে বুঝতে একটু অসুবিধা হচ্ছে। সো রিপন মিয়া বলছে পিডিএফ দিবেন ভাইয়া। অবশ্যই ভাইয়া, তুমি পিডিএফ পাবা, 100% পাবা, কোনো সন্দেহ নাই, ঠিক আছে? আমরা বেঁচে থাকলে অবশ্যই দিব। এখন যদি কিয়ামত হয়ে যায় তাহলে তো আর কিছু করার নাই, ঠিক আছে? বেঁচে থাকলে দিব ইনশাল্লাহ। আচ্ছা, তাইলে তাইলে দেখো এটার ক্ষেত্রে তুমি অ্যান্সারটা কিভাবে কি ভাববা। তোমরা এ বি এ সি এরকম করে উত্তর দিচ্ছ, তো আমরা তোমাকে উত্তরটা দেখতেছি, ঠিক আছে? প্রথমটা দেখো, প্রথম ভাবে যদি দেখি, শি হ্যাজ ড্যাশ, আমরা এখানে ড্যাশ আছে, তাই এখান থেকে আমাকে নিতে হবে। তা আমরা এখানে একটা জিনিস খেয়াল করে দেখি, তোমাকে যেহেতু সন আছে, দেখো এটা কিন্তু একটা কাউন্টেবল নাউন, তাই না? এটা একটা কাউন্টেবল নাউন। তো কাউন্টেবল নাউন কখনো কি একা বসে বসে না, অবশ্যই তার আগে একটা আর্টিকেল থাকতে হবে। তার মানে এখানে এ আছে, এখানে এ আছে, এখানে এ আছে, নাই কোথায়? বি নাম্বার অপশন বাদ। প্রথম কথা হয়েছে একটা অপশন আমরা কাটতে পারছি। দ্বিতীয় কথা কি, আর্টিকেল এবং নাউন এর মাঝখানে সাধারণত যারা থাকে এরা হচ্ছে কি অ্যাডজেটিভ, এরা কি অ্যাডজেটিভ, এরা হচ্ছে অ্যাডজেটিভ। অ্যাডজেটিভ কখনো অ্যাডজেটিভ কখনো কি হয় না, প্লুরাল করা যায় না বা অ্যাপোস্ট্রফি দেওয়ার দরকার পড়ে না। তাহলে এই ক্ষেত্রে ইয়ার্স কথাটাকে আমার এখানে অ্যাপোস্ট্রফি দেওয়া হয়েছে কেন? দরকার নাই, তার মানে অ্যান্সার ডি বাদ। এ নাম্বার আর হচ্ছে সি নাম্বার, এই দুইটার ভিতরে তুমি আমাকে বলতে পারবা যে অ্যান্সার কোনটা হবে? আমরা বলেছি যে এই দুইজনের ভিতরে মাঝখানে যে অংশটুকু থাকে এটা হচ্ছে কি অ্যাডজেটিভ। অ্যাডজেটিভ অ্যাডজেটিভ কখনো প্লুরাল হয়? হয় না। তার মানে এখানে একটা ভুল পাইছি, এখানে একটা ভুল পাইছি, আমার অ্যান্সার হবে সি নাম্বার, একদম নিঃসন্দেহে, এটা কোনো ডাউট নাই, অ্যান্সার হবে সি। তার কারণ হচ্ছে এটাকে বলা হয় হচ্ছে হাইফোনেটেড অ্যাডজেটিভ। হাইফোনেটেড অ্যাডজেটিভ মানে একাধিক অ্যাডজেটিভ পাশাপাশি বসবে, হাইফেন যুক্ত হবে। যেমন হচ্ছে ধরো এই যে এই কথা এটাই আছে। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে হলো, ব্যাপারটা হচ্ছে এরকম যে হচ্ছে যে টেনের পরে অনেকে ভাবতে পারে যে টেন যেহেতু প্লুরাল তাহলে ইয়ার্স হবে 10 years old বয়। আচ্ছা, এই বয় নাউন না, নাউনের পূর্বে যে অংশটা আছে এটা হচ্ছে একটা অ্যাডজেটিভ, আর অ্যাডজেটিভ কখনো প্লুরাল হয় না, দ্যাট ইজ ওয়াই এখানে অ্যাস হবে না, অ্যান্সার হবে 10 year old। এটা ছাড়াও তোমাকে যদি আরো একটা কোয়েশ্চেন তোমাকে এখানে দিতে হয়, আমি তোমাকে একটা কোয়েশ্চেন দিচ্ছি। দেখো ব্যাপারটা এরকম ভাবে আসবে যে যখন তোমার কাছে এইভাবে থাকবে, যেমন I read 10 pages story book, কেমন? আচ্ছা, আচ্ছা, এটা হচ্ছে অপশন দেই, এ বি সি ডি দিয়ে অপশন দেই, তাহলে আরো ভালো হবে। এ নাম্বার, বি নাম্বার অপশনটা দেখো, আই রিড টু 10 page story book। সি নাম্বার, আই read a 10 page story books, ঠিক আছে? ডি নাম্বার অপশনটা দেখো, আই রিড বলো এটার উত্তর বলো, দ্রুত বলো, এটার উত্তর কি হবে? দ্রুত আমাকে একটু বলো।
অ্যান্সার করতেছো সি। আচ্ছা দেখা যাক কি উত্তর আসতেছে তোমাদের। আচ্ছা কনফার্ম ডি হবে, কনফার্ম ডি হবে। মাশাআল্লাহ, এত বড় কনফিডেন্স তো ভালো ব্যাপার, তাই না? কনফিডেন্স তো ভালো ব্যাপার। আমরা আচ্ছা দেখি, আমরা প্রথমে যদি আমরা একটা জিনিস খেয়াল করি, আই রিড 10 পেজেস স্টোরি বুক। এখানে যেহেতু হচ্ছে তোমার প্রথম কথা হচ্ছে পেজেস আছে, তো এই কারণে আমরা এই নাম্বার বাদ দিলাম। 2 নাম্বারে যদি দেখি আই রিড 10 পেজ স্টোরি বুক, এখানে আমরা যদি দেখি 10 পেজ স্টোরি, এটা ঠিক আছে, কিন্তু এখানে 2 যখন বলছে তখন বুকের সাথে একটা অ্যাস যুক্ত হওয়ার কথা ছিল, কিন্তু সেটা কিন্তু হয় নাই, সেটা হয় নাই, এই কারণে আমরা বি বাদ। আই রিড এ 10 পেজ, আচ্ছা এ বসলে কি এখানে বুকস হয়? দ্যাট ইজ ওয়াই এটাও বাদ। তাহলে আমরা এখানে দেখলাম 2 আছে, এখানে বুকস আছে, এটাও ঠিক আছে। 10 পেজ স্টোরি, এটাতেও কোনো প্রবলেম নাই, এটাও ঠিক আছে। তার মানে অ্যান্সার ডি হবে, কনফার্ম ডি হবে। কনফার্ম কি হবে? কনফার্ম হচ্ছে ডি হবে, বুঝতে পারছো? কনফার্ম ডি হবে। ওকে, কনফার্ম হচ্ছে ডি হবে। আচ্ছা এরপরের প্রশ্ন দেখো, দ্য অ্যাডজেক্টিভ অফ ওয়ার্ড হার্ট, এটা বলো দেখি। পায়েল রূপা কি হইল ভাইয়া? হাবিবুল্লাহ প্রান্ত অপশন ভুল। আচ্ছা এটা হচ্ছে তোমার, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, অপশন এটাতে ঠিক নাই। আর পরের কোশ্চেনটা ধরো তাইলে, বাবু ইজ মেরিটোরিয়াস, হেয়ার দ্য ওয়ার্ড মেরিটোরিয়াস ইজ, অর্থাৎ এখানে মেরিটোরিয়াস কি হবে এটা বলো দেখি। অসুবিধা নাই, ওইটা মাঝে মধ্যে হচ্ছে ওই তরকারিতে মাঝে মধ্যে একটু লবণ কম হয় না, এইরকম হয়ে গেছে আর কি, লবণ কম, বুঝছো? বাট মানায় নিতে হবে, টেকনিশিয়ান ব্যাপার, একটু ভুল টুল তো হয়েই যায়, ঠিক আছে। আচ্ছা এখানে আসো তাহলে, বাবু ইজ মেরিটোরিয়াস, এখানে আমাদেরকে এই প্রশ্নটা জিজ্ঞেস করেছে যে বাবু ইজ মেরিটোরিয়াস, এই যে মেরিটোরিয়াস কথাটা এখানে কি হিসেবে আসছে। সো এটা আমার পার্টস অফ স্পিচ থেকে প্রশ্নটা করেছে, তো এখন তোমাকে উত্তর বলতে হবে এটা কি হিসেবে করেছে। আমরা কমপ্লিমেন্ট সম্পর্কে কম বেশি সবাই জানি, কমপ্লিমেন্ট, ঠিক আছে, কমপ্লিমেন্ট সম্পর্কে কম বেশি আমরা সবাই জানি। সো কমপ্লিমেন্ট সম্পর্কে আমরা যে তথ্যগুলো আমাদের কাছে আসবে কমপ্লিমেন্টের ব্যাপারে, সো আমরা জানি কমপ্লিমেন্ট দুইটা পার্টস অফ স্পিচ হতে পারে। পার্টস অফ স্পিচের ক্ষেত্রে একটা হচ্ছে নাউন হয়, আর একটা হচ্ছে কি হয়, অ্যাডজেক্টিভ হয়। তাহলে কমপ্লিমেন্ট নাউন দিয়েও প্রশ্ন হইতে পারে, অ্যাডজেক্টিভ দিয়েও হইতে পারে। যেহেতু এখানে বললো যে বাবু ইজ মেরিটোরিয়াস, কোন একটা শব্দের শেষে যদি আমরা ও ইউএস পাই, আমরা জানি সেটা কি হয়, অ্যাডজেক্টিভ হয়। আবার যদি এরকম থাকতো যে হচ্ছে বাবু ইজ এ ডক্টর, হ্যাঁ, তো তোমার বাবু তো ডাক্তার হইতেই পারে, সো এখানে ডক্টর কি হবে, ডক্টর হবে হচ্ছে নাউন। সো নাউনও হইতে পারে, অ্যাডজেক্টিভও হতে পারে, সো দুইটাই হইতে পারে, এবং দুইটাই কি, দুইটাই হচ্ছে কমপ্লিমেন্ট,
দুটাই কি হিসেবে হয়েছে? কমপ্লিমেন্ট হিসেবে হয়েছে। ঠিক আছে বাবু, দুটাই কি হয়েছে? তোদের তো প্রিয় শব্দ না বাবু, বল। কেউ শুইনা অভ্যস্ত আর কেউ বইলা অভ্যস্ত, একই তো ব্যাপার। এটা তো নারী পুরুষ উভয়ের জন্য এটা মানে খুবই সুন্দর। এটাকে কি বলা যায়? সুশব্দ বলা যায়। কি বলা যায়? সুশব্দ। কেউ বইলা শান্তি পায় আর কেউ শুইনা শান্তি পায়। ঠিক আছে, তো দুই ক্ষেত্রেই হয়। পায়েল রূপা কিছু না ভাইয়া, জাস্ট হতাশা কাজ করতেছে। হতাশা কাজ করবে কেন? এই যে দেখ বাবু আছে এখানে, বাবু তো এখানে আছে, তোর হতাশা কাজ করবে কেন? বাবু থাকতে হতাশা কেন বলতো? কোনো হতাশা না, বাবু আছে না, এবং বাবু মেরিটোরিয়াসও বটে, অসুবিধা নাই, টেনশন নাই। পরবর্তী প্রশ্ন দেখো, দ্য চেঞ্জেস ইন দ্য সিটি হ্যাভ অকার্ড ড্যাশ। তাহলে দ্য চেঞ্জেস ইন দ্য সিটি হ্যাভ অকার্ড, এটার পরে কাকে বসাবা তুমি? এটার পরে তুমি কাকে বসাবা বলো? এই প্রশ্নটা কই থেকে হয়েছে সেটা যদি আগে বুঝতে পারো, তাহলে তোমার অর্ধেক প্রশ্ন এমনিতেই সলভ হয়ে যাবে। যেমন ধরো এই প্রশ্নটা তুমি যদি চিন্তা করো যে দ্য চেঞ্জেস ইন দ্য সিটি, তার মানে এইখানে একটা গ্রামার তোমাকে ধরাই দেয় যে ইন আছে, ইনের পূর্বে যে আছে দ্য চেঞ্জেস, এটা হচ্ছে বাক্যের সাবজেক্ট। আর এই যে দ্য সিটি আছে, এটা হচ্ছে বাক্যের কি? অবজেক্ট। আর এখানে যে হ্যাভ অকার্ড আছে, এটা হচ্ছে কি? তোমার ভার্ব। আর ভার্বের পরে সাধারণত ভার্বকে মডিফাই করা হইলে কে বসে? অ্যাডভার্ব বসে। ভার্বকে মডিফাই করা হইলে কে বসে? অ্যাডভার্ব বসে। সো অ্যাডভার্ব যদি হয় সেই ক্ষেত্রে তুমি এখানে কাকে বসাবা? প্রশ্ন হচ্ছে ফার্স্টলি। এই যে ফার্স্টলি যে শব্দটা আছে, এইটা ডিকশনারিতে কোনো ওয়ার্ডই নাই। কারণ এই ফার্স্ট, হার্ডলি, ফার্স্ট, এদের সাথে কখনো অ্যালয় যুক্ত করা যায় না। কথা কি বুঝতে পেরেছো? অ্যালয় যুক্ত করা যায় না। যেহেতু অ্যালয় যুক্ত করা যায় না, তাইলে কি হবে? আচ্ছা, চেঞ্জেস ইন দ্য সিটি, এখানে তাহলে আমরা যদি চিন্তা করি সোয়াইফট, এইটা, এরপরটা হচ্ছে হুরিডলি, এইটাই দুইটার ক্ষেত্রে তুমি একটা জিনিস চিন্তা করো কিভাবে হচ্ছে আমাদের শহরগুলোতে যে পরিবর্তনটা হচ্ছে সেটা খুবই হচ্ছে দ্রুত গতিতে পরিবর্তন হচ্ছে। দ্রুত গতিতে যে পরিবর্তনটা হচ্ছে, সেই দ্রুত গতি কথাটাকে আমরা কিভাবে বলতে পারি? এখন ফাস্টলিটা কেটে দিছি, ফাস্টলি মানেও তুমি ভাবতে পারো যে খুব দ্রুত গতি, কিন্তু ফাস্টলি কখনো অ্যালয় যুক্ত হয় না। অর্থাৎ এখানে তুমি যদি হ্যাভ অকার্ড ফাস্ট এই শব্দটা থাকতো তাও হইতো, মানে যদি শুধু ফাস্ট থাকতো, দ্রুত গতিতে হইতো, কিন্তু অ্যালয় দিছে তো এই কারণে আমরা কেটে দিছি। সেম এই ফাস্টের হচ্ছে সিনোনিম। সিনোনিম হচ্ছে কে? র্যাপিডলি। দ্যাট ইজ ওয়াই অ্যান্সার হবে হচ্ছে র্যাপিডলি। RAPID, র্যাপিড, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, অ্যালয় যোগ করলে এটা হয়ে যাবে তোমার অ্যাডভার্বের ফর্ম। তাহলে র্যাপিডলি শব্দটা তোমার এখানে কি হবে? কি হবে? বসবে এখানে আইসা, র্যাপিডলি শব্দটা বসবে। বুঝতে পারছো? র্যাপিডলি শব্দটা হচ্ছে বসবে। পায়েল রূপা বলতেছে আমাদের মা এখনো আমাদেরকে বাবু বলে ডাকে। তোরা ভাগ্যবান রে ভাই। আচ্ছা, হৃদয় বলতেছে ভাউ আইসে ক্লাসে। আরে সর্বনাশ! হ্যাঁ, স্বাগত জানাও তাইলে তাই বোতনময়কে। ভাউকে, তোমার ভাউকে স্বাগত জানাও। হ্যাঁ, ভাউকে বলো বাউতে যায় বসে থাকতে, তোমরা ওখানে যাবা কালকে যেন দেখা করতে আসে। বাউতে যায় বসে থাকতে বলো ভাউকে। আচ্ছা, তারপরে আসো, তার পরবর্তী কোয়েশ্চেনটা দেখো। তার পরবর্তী প্রশ্নটা দেখো, দ্য ওয়েদার ওয়াজ ড্যাশ। হ্যাঁ, অলরেডি তোমার ভাও প্যারা খাই গেছে, সো টেনশন নাই। নেক্সট কোয়েশ্চেন দেখো। নেক্সট কোয়েশ্চেন কি? নেক্সট কোয়েশ্চেন হচ্ছে দ্য ওয়েদার ওয়াজের পরে এখানে দেন আছে, তার মানে কি? কম্পারিজন। দেন থাকা মানে প্রশ্নটা কম্পারিজন। কেমন? কম্পারিজন থেকে আসছে। এখন চিন্তা করো কম্পারিজন বেসিসে। দেখো, এটাও কিন্তু আমাদের এই ইউনিটের কোয়েশ্চেন, যেটা 22-23 সালে 22-23 সেশনে আসছে। ঠিক আছে, তো যেহেতু দেন আছে, দেন থাকলে কি আমার হচ্ছে D3 হইতে পারে? না, D3 হইতে পারে না। এই যে ওয়ার্ডস, এটা D3 হইতে পারে না, D3 হইতে পারে না। আচ্ছা, এই ওটস আর এটা কি হয়? এটার কি কোনো ডিগ্রি আছে? এটার কোনো ডিগ্রি নাই। ব্যাড থেকে কি হয়? ব্যাড থেকে ওটস হয়, রোস্ট হয়, তাই না? সো এটাও হবে না। অ্যান্সার হবে কে? সি নাম্বার। সি নাম্বার অ্যান্সারটা কি হবে? সঠিক হবে। দাদু কিছু কইেন না, মার ছোট বোন পাশে আছে। আচ্ছা, মার ছোট বোন পাশে আছে বুঝলাম, আর কে কে আছে তাই ক। মার ছোট বোন থাকলে তুই ভয় পাওয়ার কথা না, আর কে কে আছে? আরো সাথে কারা কারা, কাদেরকে তুই রাখছিস বসায় ওইটা বল আগে, তাইলে মাফ করে দিব সবকিছু।
ঠিক আছে। আচ্ছা 11-র অ্যান্সার হবে কি এই নাম্বার, তোমরা বলছো 11-র অ্যান্সার হবে হচ্ছে এই নাম্বার। আচ্ছা এই নাম্বার বলছে কেউ, কেউ বলছে হচ্ছে সি, সি কনফার্ম, গুড, সি কনফার্ম, তাহলে হ্যাঁ সি কনফার্ম, হ্যাঁ সি মানে কনফার্ম, সি মানে কনফার্ম, ঠিক আছে ওকে ডান, সি মানে কনফার্ম। তারপরে দেখো, তারপরে দেখো যে লাস্ট উইক ওয়াজ ড্যাশ অ্যাজ দিস উইক, ঠিক আছে। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, তোমরা দেখতে পারতেছো দিস উইক এবং লাস্ট উইকের মধ্যে কি হচ্ছে, তুলনা হচ্ছে না? দিস উইক এবং লাস্ট উইকের মধ্যে তুলনা হচ্ছে না? তুলনা হচ্ছে। সো তুলনা যদি হয়ে থাকে তাহলে হচ্ছে তুমি কি দিয়া করবা, কথা বলো, তুমি কি দিয়া করবা? তুলনা যদি হয়ে থাকে তাহলে তোমাকে কম্পারিজনের বেসিসে চিন্তা করতে হবে। কম্পারিজনের হিসেবে কে থাকে, কম্পারিজনের হিসেবে যদি তুমি চিন্তা করো, এখানে অ্যাজ পাইছো, তুমি অ্যাজ পাইছো, অ্যাজ থাকা মানে আগে আরো একটা অ্যাজ থাকবে, এখানে আছে নাই, এখানে আছে তাও নাই, তাহলে এখানে আছে নাই, তাহলে এখানে আছে অ্যাজ হট, তাহলে অ্যান্সার হবে এই নাম্বারটা। তাহলে এখানে হবে কি লাস্ট উইক ওয়াজ অ্যাজ হট অ্যাজ দিস উইক, ঠিক আছে। আচ্ছা তাহলে হচ্ছে লাস্ট উইক ওয়াজ অ্যাজ হট অ্যাজ দিস উইক, অর্থাৎ এই দুইটা উইকের মধ্যে কি সমান তুলনা বোঝাচ্ছে, এটাকে বলা হয় ইকুয়াল, ইকুয়াল কম্পারিজন। কি বলা হয় এটাকে? ইকুয়াল কম্পারিজন বলা হয়, এটাকে ইকুয়াল কম্পারিজন বলা হয়, বুঝতে পারছো? ইকুয়াল কম্পারিজন বলা হয়। ধরো দাদু থাকবোই না ক্লাসে, আর কে থাকবো? আর কে থাকবো এটাকে আমরা জানি নাকি? তুই কারে কারে নিয়ে বসে থাকিস সেটা আমরা জানি? আমরা কি জিজ্ঞেস করি যে রিক্সা নিয়ে ঘুরিস, তারপরে যে কফি টফি খাইতে যাস, এগুলোকে আমরা কখনো জিজ্ঞেস করি কার সাথে গেছিস? আমাদের এইসব জানি না লাভ আছে বল? তাও তুই সুযোগ টুযোগ আছে, গুলো কর, এখন করার বয়স আছে, সুযোগ আছে, কর, অসুবিধা নাই। একটু তো হইতেই হবে, মানে ওই যে পুরুষ হইতে হবে না, সো হইতে থাক ইনশাল্লাহ, অসুবিধা নাই। আমরা তোর পাশে আছি, তোর জন্য অসংখ্য দোয়া, শুভকামনা এবং ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা সবকিছু থাকলো, তার জন্য থাকলো, তোর তার জন্য থাকলো। ওকে ডান। হুম, নেক্সটে দেখো পরবর্তী প্রশ্নটার দিকে একটু নজর দাও। নজর যদি দাও তাহলে তুমি কি দেখতে পাবা? পরবর্তী প্রশ্নের দিকে যদি নজর দাও তাহলে তুমি কি দেখতে পাবা, দেখো তো। এই প্রশ্নটা করো দেখি, এটা সলভ করো দ্রুত, এই প্রশ্নটা সলভ করো দ্রুত। আচ্ছা 13 নম্বর প্রশ্নের অ্যান্সার বলেছে সি নাম্বার, 13 নম্বর প্রশ্নের অ্যান্সার বলেছে হচ্ছে সি নাম্বার। আচ্ছা আমরা দেখবো এটা সি হয় কি না। পায়েল রূপা বলেছে বি হবে, ফাতেমা আক্তার বলেছে লেস্ট হবে, আতিকা সুলতানা, ও আচ্ছা না, এটা তো অন্য আতিকা, আচ্ছা ঠিক আছে বুঝছি, আতিকা সুলতানা তাও কি হবে, লেস্ট হবে। আচ্ছা এমডি ফুল খান আইভি বলছে টু, বি মানে হচ্ছে বি নাম্বার অ্যান্সার, গুড। সো এটা আমরা বোঝার উপায়টা কি? বোঝার উপায়টা হচ্ছে আমরা এখানে দেখবো যে এই যে হি শুড বি কট, এখানে আছে না শুড, তাহলে আমরা কোন কনজাংশন বসালে শুড হয়, এটা হলো ব্যাপার। বাট বসানোর ক্ষেত্রে আগের টেন্সের সাথে পরের টেন্সের মিল থাকতে হয়। আনলেস বসাইলে হচ্ছে তোমার কন্ডিশনালের নিয়মে চলে যাবে, কন্ডিশনালের নিয়মে চলে যাবে। সো এখানে কন্ডিশনালের নিয়ম আসে নাই। সো লেস্ট বসাইলে আমাদের পরবর্তীতে এখানে কে বসে, শুড বসে। দ্য থিফ র্যান ওয়ে লেস্ট হি শুড বি কট, ভাগিয়ে গেছে তারপরেও, তা সত্ত্বেও তাকে ধরা হয়েছে, ওই অর্থগত দিক থেকেও তাকে মিলানো যায়, লেস্ট বসানো যায়, অথবা শুড থাকলেও লেস্ট বসানো সম্ভব। তার পরবর্তী প্রশ্নটা দেখো, পরবর্তী প্রশ্নটায় আছে এ স্টুডেন্ট ক্যান বি সাকসেসফুল ড্যাশ পারসিভারেন্স, এ স্টুডেন্ট ক্যান বি সাকসেসফুল ড্যাশ পারসিভারেন্স। পারসিভারেন্স শব্দটা একটা নাউন ফর্ম, এটা একটা কোন ফর্ম? এটা একটা নাউন ফর্ম। পারসিভারেন্স শব্দটা একটা নাউন ফর্ম। সো এইখানে তোমাকে এটা কনজাংশন বসাইতে হবে, এই প্রশ্নগুলো কনজাংশন থেকে আসছে, সো কনজাংশন তুমি বসাইতে পারো। আচ্ছা ক্যান বি সাকসেসফুল, কিভাবে সাকসেসফুল সে হইতে পারে?
কিভাবে সে সাকসেসফুল হইতে পারে, কিভাবে? অর্থাৎ এই যে পার্সিভারেন্স মানে কি হচ্ছে অধ্যাবসায়, হ্যাঁ অধ্যাবসায়, তাই না? অধ্যাবসায়, ধৈর্য, এগুলো থাকে, কনসিস্টেন্সি। স্টুডেন্ট ক্যান বি সাকসেসফুল ড্যাশ পার্সিভারেন্স, অর্থাৎ কোন জিনিসটা নিয়ে সে হচ্ছে তোমার সাকসেসফুল হইতে পারে, বলো তো দেখি কোন জিনিসটা নিয়ে সে সাকসেসফুল হইতে পারে। বি নাম্বার হবে, বি নাম্বার বলছে গোপাল ভার বলছে বি নাম্বার, হাবিবুল হক প্রান্ত বলেছে বি, সোফিয়া রহমান বলেছে বি। কিন্তু এটার উত্তর কিন্তু বি নয়, এটার উত্তর হচ্ছে তোমার ইন লাইউ অফ। অর্থাৎ কারো কাছে যদি অধ্যাবসায়ের পরিবর্তে মানুষজন কি হইতে পারে, সাকসেসফুল হইতে পারে। এই শব্দটার অর্থ হচ্ছে পরিবর্তে, এটা মুখস্থ করতে হবে। এটার অর্থ হচ্ছে কি, পরিবর্তে, ইন লাইউ অফ। অ্যান্সার হবে হচ্ছে তোমার সি নাম্বার, ঠিক আছে? অ্যান্সার হবে কি বলতো, সি নাম্বার। পরিবর্তে বুঝাইলে অ্যান্সার হয় সি নাম্বার, ঠিক আছে? ইন লাইউ অফ পার্সিভারেন্স, ঠিক আছে? আচ্ছা, পরবর্তী প্রশ্নটার দিকে যদি আমরা যাই, পরবর্তী প্রশ্নটাতে দেখো হাউ ড্যাশ লার্নিং ইংলিশ, কিভাবে হচ্ছে ইংরেজি শেখা যায়, এই নিয়ে একটা প্রশ্ন আছে। এই প্রশ্নটা কই থেকে করা হয়েছে, ঠিক আছে? এই যে হাউ শব্দটা আমরা এখানে পাইলাম, কোন শব্দটা পাইছি আমরা এখানে, হাউ পাইছি। সো এটা আমাদের একটু চিন্তা ভাবনা করে দেখতে হবে যে এই হাউ দ্বারা কোনো প্রশ্ন যখন করা থাকে স্বাভাবিক অর্থে, তখন আমরা প্রেজেন্ট পারফেক্ট বা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের দিকে আমরা কিন্তু একটু চিন্তা ভাবনা করতে থাকি। সো আমরা এখানে যদি একটু নজর করে অপশনগুলোর দিকে তাকাই, এখানে এক জায়গায় দেওয়া আছে হাউ লং হ্যাভ ইউ বিন, হাউ লং হ্যাভ ইউ বিন। তাহলে হাউ লং হ্যাভ ইউ বিন এটা যদি দেওয়া হয়, আমরা এনে চিন্তা করলাম হাউ এর পরে লং আছে যেহেতু এটা কনজাংশন। আচ্ছা, হাউ মাচ টাইমের ক্ষেত্রে মাচ ব্যবহার করা যাইতেই পারে। আচ্ছা, হাউ মাচ টাইমের ক্ষেত্রে আনকাউন্টেবল নাউন। আচ্ছা, লং আর ইউ মেনি টাইমের ক্ষেত্রে মেনি কখনো ব্যবহার হয় না, ডি নাম্বার অপশনটা বাদ। সো আমরা এটা বাদ দিলাম। আর এখানে বলা আছে হাউ লং আর ইউ, এরপরে আর ইউ লার্নিং ইংলিশ, এটা হয় নাই। হাউ লং আর ইউ লার্নিং ইংলিশ। সো হাউ লং দ্বারা প্রশ্ন যদি শুরু হয় সেক্ষেত্রে এটা কন্টিনিউয়াস টেন্সের দিকে যায়। সো কন্টিনিউয়াস টেন্সের দিকে যেহেতু যায় সেক্ষেত্রে আমার সি নাম্বার হবে না এবং বি নাম্বার হবে না, কারণ এখানেও ওই সেম আর ইউ কথাটাই আছে কিন্তু, ঠিক আছে? সো হাউ লং, এখানে দেখো এই যে হ্যাভ ইউ বিন, তাহলে যেহেতু এটা প্রশ্ন করা হয়েছে সেক্ষেত্রে বিনটা হচ্ছে V3, হ্যাভ হচ্ছে তোমার পাস্ট টেন্সের যে হ্যাভ এবং হ্যাজ দুটা থাকতে হয় সেটা মধ্যে আছে, তার মানে এটাই তো পারফেক্ট টেন্স। উৎকৃষ্ট পারফেক্ট টেন্সের উদাহরণ হচ্ছে এ নাম্বারে আছে। অ্যান্সার হবে হচ্ছে তোমার কি বলতো, এ নাম্বারে হবে হাউ লং। অ্যান্সার কি হবে, এ নাম্বার হবে। বুঝতে পেরেছো? পরবর্তী প্রশ্নটাতে যাই। দা নটি বয় টক্স অ্যাজ ইফ। আমরা জানি যে অ্যাজ ইফ যদি বাক্যে থাকে, অ্যাজ ইফ যদি বাক্যে থাকে তো সেক্ষেত্রে এটার অ্যান্সার কিভাবে হবে বলো? অ্যাজ ইফ যদি বাক্যে থাকে এটার অ্যান্সার কিভাবে হবে? ঠিক আছে, এটা এটা 17 নম্বরের প্রশ্নের অ্যান্সার কি হবে দেখো। তোমাকে যদি বলি অ্যাজ ইফ এর আগে কোন টেন্স আছে, টক্স। অ্যাজ ইফ এর আগে হচ্ছে তোমার প্রেজেন্ট টেন্স আছে। আমরা জানি যে যদি অ্যাজ ইফ এর আগে প্রেজেন্ট টেন্স থাকে তাহলে অ্যাজ ইফ এর পরে সাধারণত কোন টেন্স হয়, এইটা সিকোয়েন্স অফ টেন্স থেকে আসছে। প্রশ্নগুলোর উত্তর জানা খুবই মানে হচ্ছে প্রশ্ন ধরাটা খুবই জরুরি। আচ্ছা, আতিকা সুলতানা সোফিয়া তোমরা বলেছো বি নাম্বার, একজন বলেছে সোফিয়া বলেছে বি, আতিকা সুলতানা বলেছে ডি নাম্বার হবে। আচ্ছা, তারপরে লিটন দাস দুইবার লিটন দাস বলেছে হচ্ছে ডি নাম্বার হবে, ডি নাম্বার হবে। আচ্ছা, আমরা তাইলে একটু দেখি। পায়েল রূপা বলছে ডি নাম্বার হবে, আমরা একটু দেখি তাইলে। হ্যাঁ, আমরা জানি যে অ্যাজ ইফ এর পূর্বে প্রেজেন্ট টেন্স থাকলে অ্যাজ ইফ এর পরে পাস্ট ইনডিফিনিট বসে। পাস্ট ইনডিফিনিট মানে হচ্ছে V2, পাস্ট ইনডিফিনিট মানে V2 মানে হ্যাড হবে না, নো হবে না, নোজ হবে না। অ্যান্সার একটাতেই আছে, এটা হচ্ছে ডি নাম্বার অপশনটা। কোন অপশনটা বলো তো? ডি নাম্বার অপশনটা হচ্ছে নিউ এভরিথিং, নিউ এভরিথিং, ঠিক আছে? নিউ এভরিথিং এটা হবে অ্যান্সার। হ্যাড হবে না, নো নোজ দুইটার একটাও হবে, নো নোজ দুইটার একটাও হবে না। তোমার অ্যান্সার হবে কে বলো তো?
ডি নাম্বার, এ নাম্বার, ডি বলেছে উম্মে হাবিবা, জেরিন বলেছে ডি, ইটস দীপ্ত বলেছে ডি, মইন শোভন সরি বইলা বলছে বি, তাও ভুল হয়েছে। এই যে স্যার আজকে গোপাল ভাঁড় বলে নাম বলেন না, গোপাল ভাঁড় বললে নাম বলা লাগবে কেন? গোপাল ভাঁড় তো এপিসোডের নাম। সো তুই তো কার্টুনের ভিতরে আসিস, তা আমাদের ক্লাসে রেখে লাভ কি বলতো? নিশি বলেছে ডি নাম্বার, আচ্ছা এতক্ষণে বলেছো ডি, ঠিক আছে হয়েছে। পরবর্তীতে আমরা সামনের কোশ্চেনটাতে একটু যাই দেখি। নো সুনার হ্যাড হি লেফট, আচ্ছা নো সুনার হ্যাড হি লেফট, আমরা জানি যে এটা আমরা অ্যাডভার্বের নিয়মে পড়াইছিলাম যে বাক্যে যদি নো সুনার দিয়ে কোনো কিছু শুরু হয় তারপরে বসে কে, দেন বসে নাকি হোয়েন বসে বলো তো? আচ্ছা এরপরে দেখো হার্ডলি, এই হার্ডলি এটার পরে কে বসবে, দেন বসবে নাকি হচ্ছে হোয়েন বসবে, এটা তোমাদেরকে উত্তর করতে হবে, ঠিক আছে সোনারা? এটা উত্তর করতে হবে। হার্ডলির জায়গায় বেয়ারলি, রেয়ারলি এগুলো থাকতে পারে, বেয়ারলি, রেয়ারলি, স্কার্সলি এগুলো থাকতে পারে। সো কখন কে বসবে, নো সোনারের ক্ষেত্রে কে বসবে আর হার্ডলি রেয়ারলির ক্ষেত্রে কে বসবে বলো তো? বলো 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 সোনামণিরা বলো। তনুশ্রী সূত্রধর আসছে, বলতেছে 18 অ্যান্সার হবে ডি নাম্বার, 18 অ্যান্সার হবে ডি নাম্বার, মানে আফটার হবে। হায় রে হায়, হায় রে হায়, কি কইতাম তোরা রে লইয়া। সোনার চানেরা বলো। তনুশ্রী সূত্রধর বলছে হার্ডলি থাকলে অ্যান্সার হয় হোয়েন। আচ্ছা যাক, একজন পাওয়া গেল, তাও সে কিছু তো একটা ব্যতিক্রম বলেছে, হার্ডলি থাকলে নাকি অ্যান্সার হয় হোয়েন। তাইলে হার্ডলি থাকলে যদি হোয়েন হয়, নো সুনার থাকলে কি আর হোয়েন হইতে পারবে কি পারবে না বলো? হার্ডলি থাকলে যদি হোয়েন হয়, নো সুনার থাকলে কে হইতে পারবে কি পারবে না বলো? ডি বলছি ভাই, আচ্ছা সে বলেছে অ্যান্সার হবে ডি নাম্বার, ওকে ডান, আমরা ভাইবা নিলাম ডি হবে। সো যেহেতু আমরা এই হার্ডলি রেয়ারলি এর পরে হোয়েন বসাই দিছি, নোসুনারের পরে দেন বসবে না, এখানে দেন বসবেন তো হোয়েন হয় না, ঠিক আছে? এখানে আবার দেন হয় না, অ্যান্সার হয় কে, হোয়েন। তাহলে নোসুনারের পরে থাকে দেন, হার্ডলি রেয়ারলির পরে থাকে হোয়েন, এখানে হোয়ার আফটার বিফোর কোনটা হবে না, অ্যান্সার হবে দেন, অ্যান্সার কি হবে, দেন হবে অ্যান্সার। এরপরের কোশ্চেন ধরো, আই হ্যাজ টিভি হোয়েন টেলিফোন র্যাং। আচ্ছা এটা একটা চমৎকার প্রশ্ন, অনেক প্রশ্ন হয় এই টেন্স থেকে তোমার হচ্ছে চিটাগং ইউনিভার্সিটিতে। সো এই প্রশ্নগুলো একটু মানে মনোযোগ দিয়ে দেখো। হোয়েন টেলিফোন র্যাং, এটা হচ্ছে হোয়েনের পরে কোন টেন্স, ভি টু। হোয়েনের পরে কোন টেন্স, ভি টু, তার মানে হোয়েনের পূর্বে, হোয়েনের পূর্বে তোমাকে কোন টেন্স যোগ করতে হবে বলো তো? সাধারণত আমরা যেটা চিন্তা ভাবনা করি যে এক জায়গায় যদি হচ্ছে তোমার তোমার কন্টিনিউয়াস টেন্স তুমি পায়ে যাও, তুমি যদি কন্টিনিউয়াস টেন্স পায়ে যাও, অর্থাৎ এখানে এই যে হয়নের পরে তুমি যখন কন্টিনিউয়াস টেন্স পায়ে যাবা, মানে ইনডিফিনিট পায়ে যাবা, হয়নের পরে আমরা কাদেরকে বসাই, হয়নের পরে বসাই হচ্ছে ভি টু, হোয়াইলের পরে বসাই হচ্ছে তোমার হচ্ছে ওয়াজ অথবা ওয়ার প্লাস ভার্বের সাথে কি আইএনজি, এটা আমরা বসাই তাই না? আচ্ছা হোয়াইলের পরে এই দুইজনের আগে আমরা কাদেরকে বসাই, এই দুইজনের আগে হচ্ছে আমরা তোমার ওয়াজ অথবা ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ হচ্ছে আমরা কন্টিনিউয়াস টেন্স বসাই, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে? পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমরা বসাই, আর এখানে হয়নের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স বসাই। তো সেই অর্থে হয়নের পরে যদি আমরা পাস্ট ইনডিফিনিট পাই যাই, তাহলে হয়নের আগে কাকে বসাবো, কন্টিনিউয়াস কে বসাবো, আয়ের সাথে কে বসে, ওয়াজ বসে। আচ্ছা আয়ের সাথে কে বসে, ওয়াজ বসে। সো এখানে এম হ্যাড ওয়াজড বাদ, অ্যান্সার হবে বি নাম্বার। তাহলে আই ওয়াজ ওয়াচিং টিভি হোয়েন টেলিফোন র্যাং, যখন টিভি দেখছিলাম তখন কি হইছে, ফোনটা বাইজা উঠছে, ঠিক আছে? ফোনটা কি হয়েছে বলতো, বেজে উঠছে, ঠিক আছে? আচ্ছা এবার আসো, এবার আসো দেখো পরবর্তী প্রশ্ন দেখো। ফাদার টোল্ড মি দ্যাট, ফাদার টোল্ড মি দ্যাট, এখানে আরেকটা প্রশ্ন আসছে। সো এই প্রশ্নটাও তোমার টেন্স থেকে আসছে। সো এটা বলো, ফাদার টোল্ড মি দ্যাট, দ্যাটের আগে যেহেতু টোল্ড মি আছে, টোল্ড পাস্ট টেন্স আছে, সো তোমার এরপরে তুমি কোন টেন্স ব্যবহার করবা, এরপরে তুমি কোন টেন্স ব্যবহার করবা? 19-এর অ্যান্সার হবে বি, এতক্ষণে বলতেছে কে, এটা পায়েল রূপা, তুমি 20-এর অ্যান্সার বলো, 20-এর অ্যান্সার বলো।
20 নম্বরের অ্যান্সার কি হবে দেখো, ফাদার টোল্ড মি দ্যাট এর পূর্বে আমার এখানে কে আছে, টোল্ড আছে না, V2 আছে না, পাস্ট টেন্স। পাস্ট টেন্স থাকলে পাস্টই নিতে হয়, সো এখানে হেল্প আর হচ্ছে উইল বাদ, এখানে সি এবং ডি বাদ, এই দুটো অপশন আমরা সবার আগেই কি করলাম, কেটে দিলাম। এই দুটো অংশ আমরা সবার আগেই কেটে দিতে পারলাম। এখন প্রশ্ন হচ্ছে এইখানে যে আমার দুইটা জায়গায় একটা আছে উড হেল্প মি আর একটা হচ্ছে উড বি হেল্প মি, আমরা জানি সাধারণত উডের পরে যদি বি বসে পরেরটা HELPED হেল্পড হওয়ার কথা, যেহেতু হয় নাই সে বাদ, তার মানে এটাতে ভুল আছে, তার মানে অ্যান্সার হবে কি উড হেল্প মি। এটা হচ্ছে আমার সঠিক উত্তর, এটা হচ্ছে আমার সঠিক উত্তর। বুঝতে পেরেছো? এ নাম্বার বলেছো অনেকে, গুড। আর পরের প্রশ্নটা দেখো, 3/4 অফ দ্য ওয়ার্ক, অর্থাৎ এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কোশ্চেন। সাবজেক্ট ভার্ব অর্থাৎ এটাও চিটাগং ইউনিভার্সিটি ইউনিটে কিন্তু আসে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে। সো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের প্রশ্নগুলো দেখো, আমরা জানি যে যদি প্রিপোজিশনের উভয় পাশে দুইটা কি থাকে, নাউন থাকে, এই পাশে একটা থাকে ওই পাশে একটা থাকে, তাহলে এখানে নাউন 1 আছে, এখানে নাউন 2 আছে, দুইটা নাউন। তো দুইটা নাউনের মধ্যে আমরা কাকে সাবজেক্ট হিসেবে ধরবো, কাকে আমরা সাবজেক্ট হিসেবে ধরবো, দুইটা নাউনের ভিতরে আমরা কাকে সাবজেক্ট হিসেবে ধরবো বলো তো? শাহিদা বলেছে এই নাম্বার উত্তর। এটা কি 20-এর এ বলতেছো নাকি হচ্ছে 21-এরটা বলতেছো? একটু নাম্বারটা উল্লেখ করে বললে ভালো হয়, ঠিক আছে? নাম্বারটা উল্লেখ করে প্রশ্ন উত্তরটা দিলে ভালো হয়। সো এখানে কতর অ্যান্সার হচ্ছে, 20 নাকি 21-এর অ্যান্সার হচ্ছে? সবাই 21-এর উত্তর করো দেখি, 21-এর উত্তরে কি আসবে? সাবজেক্ট কে হবে, 3/4 হবে নাকি দা ওয়ার্ক হবে, কোনটা হবে সাবজেক্ট বলো তো? 3/4 হবে নাকি দা ওয়ার্ক হবে, কোনটা সাবজেক্ট হবে বলো? 3/4 হবে নাকি হচ্ছে তোমার কোনটা সাবজেক্ট হবে একটু বলো তো? সি নাম্বার বলতেছে অনেকে, সি। আচ্ছা দেখি তাহলে উত্তর কি হয়। খেয়াল করো, প্রিপোজিশন ওই পাশে যদি দুটা নাউন থাকে সেক্ষেত্রে যদি প্রিপোজিশনের উভয় পাশে এরকম ভগ্নাংশ থাকে, ফ্রিকশন থাকে, এরা কিন্তু বাক্যে কখনো কি হয় না, সাবজেক্ট হইতে পারে না। তাহলে আমাদের পরবর্তী যে নাউনটা আছে 3/4, সে মূলত বাক্যের কি হবে, সাবজেক্ট হবে। যেহেতু বাক্যের সাবজেক্ট সে হবে, সো দা ওয়ার্ক সর্বদা হচ্ছে একটা কি, সিঙ্গুলার সাবজেক্ট থাকে। সিঙ্গুলার সাবজেক্ট হওয়ার কারণে আমরা এখানে প্লুরাল গুলো আমরা বাদ দিয়ে দিব, প্লুরাল বাদ দিব। আর এটা যেহেতু অ্যাক্টিভ ফর্মে আছে, দা ওয়ার্ক তো একটা বস্তুবাচক সাবজেক্ট, তো পেসিভ মোডে যাবে। এই কারণে এখানে যদি দেখি এখানেও হ্যাজ বিন আছে, এখানেও হ্যাজ বিন আছে, সো অ্যান্সার সি দিব না ডি দিব, এটা তো আমি নিজেও কনফিউজড হয়ে গেলাম। অ্যান্সার সি দিব নাকি ডি দিব, এটা আমরা নিজেরাও কনফিউজ হয়ে গেলাম। সো এখানে অ্যান্সার যে কোনো একটা দিলেই তোমার হচ্ছে, ঠিক আছে? অ্যান্সার তোমার যে কোনো একটা দিলেই এখানে কি হয়ে যাবে, সো অ্যান্সার সি। দুইটাই এখানে হ্যাজ বিন আছে, দুইটাই হ্যাজ বিন প্রশ্নটা যেভাবে আসছিল পরীক্ষায় ওইভাবে দেওয়া হয়েছে, তো সো এইভাবে আসছিল, অ্যান্সার হবে সি ছিল অ্যান্সার উত্তর। আচ্ছা, রিডিং নোবেল ড্যাশ মাই ফেভারিট পাস টাইমস। সো এটা সম্পর্কে যেহেতু বলা হয়েছে, তাহলে তুমি এটার ক্ষেত্রে একটা উত্তর করতে পারো কিনা দেখি তো, সবাই একটু উত্তর করো তো, রিডিং নোবেলস। এটার অ্যান্সার কি হবে, রিডিং নোবেলস ড্যাশ ইজ মাই ফেভারিট পাস টাইমস, এটার অ্যান্সার কি হবে বলো একটু? 23 নম্বর প্রশ্নের উত্তরটা বলো দেখি। এ বলছো? আচ্ছা,
23 নম্বর প্রশ্নটার উত্তর হচ্ছে, দেখো এখানে আমরা যেটা বলতেছি সেটা হচ্ছে যে বাক্যের ভিতরে যে রিডিং নোবেলস কথাটা আছে না, রিডিং দেখছো ভার্ব প্লাস আইএনজি, কোনো ভার্বের পূর্বে যদি তোমার হচ্ছে এই ভার্ব প্লাস আইএনজি থাকে সেটা মূলত নাউনের কাজ করে। আর নাউনের কাজ করা মানে সেটা কি জিরান্ড, তাই না? জিরান্ড হলে সেটা কি নাউনের কাজ করে। জিরান্ডের ভার্ব সর্বদা কি হয়? সিঙ্গুলার হয়। জিরান্ডের ভার্ব সর্বদা কি হয়? সিঙ্গুলার হয়। তো এখানে মূলত আমরা বলতে পারি যে নন ফাইনাইট ভার্ব হিসেবে তোমার যে হচ্ছে জিরান্ড ও ইনফিনিটিভ যে থাকে, ইনফিনিটিভ এর ভার্ব সিঙ্গুলার হয়। ইনফিনিটিভ এর ভার্ব কি হয়? সিঙ্গুলার হয়। ইনফিনিটিভ এর ভার্ব কি হয়? সিঙ্গুলার হয়। বুঝতে পেরেছো? ইনফিনিটিভ এর ভার্ব কি হয়? সিঙ্গুলার হয়। আচ্ছা, তাহলে দেখো ইনফিনিটিভ এর ভার্ব তোমার কি হচ্ছে? সিঙ্গুলার। তাহলে আমার এখানে অ্যান্সার কি হবে বলো? এখানে আমার অ্যান্সার কি হবে বলো? যেহেতু এখানে হ্যাজ এর পরে ভি3 দিতে হবে, ওয়ার পাস্ট বসানোর কোনো রিজন নাই, এটা প্লুরাল তাও, এটাও প্লুরাল তাও, এটাও বাদ, তাহলে আমার অ্যান্সার হবে হচ্ছে ইজ নাম্বারটা অ্যান্সার হবে, অর্থাৎ এ নাম্বার অ্যান্সার হবে হচ্ছে কি বলতো? ইজ হবে অ্যান্সার। আচ্ছা, পরবর্তী প্রশ্নটা দেখো, ওয়ান অফ দ্য ক্রুশিয়াল প্রবলেমস এটার ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি যে এই যে অফের আগে আমার কি আছে? ওয়ান আছে না? তাহলে ইচ ওয়ান আইদার নাইদার, দেখো নিয়মটা ছিল এরকম, ইচ ওয়ান আইদার অথবা হচ্ছে নেইদার, ইচ ওয়ান আইদার এবং নেইদার, এরা যদি বাক্যের ভিতরে থাকে তাদের ভার্ব সর্বদা সিঙ্গুলার হবে। দ্যাট ইজ হোয়াই আমরা এদেরকে কেটে দিলাম, অ্যান্সার হবে কে? ইজ, অর্থাৎ ক্রুশিয়াল প্রবলেম ইজ ট্রাফিক জ্যাম। অর্থাৎ এরা বাক্যে থাকলে ভার্ব সর্বদা কি হয়? সিঙ্গুলার হয়। ভার্ব সর্বদা সিঙ্গুলার হয়, এবং এদের পরে যে নাউনটা থাকে এই নাউনটা কিন্তু হচ্ছে আবার কি হয়ে যায়? প্লুরাল হয়ে যায়। নাউনটা প্লুরাল হয়ে যায়। নাউনটা কি হয়ে যায়? প্লুরাল হয়ে যায়। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, দ্য পেসিভ ফর্ম অফ হু ব্রোক দ্য গ্লাস। আমরা এখন ভয়েস চেঞ্জে ঢুকে গেলাম। অর্থাৎ হু দ্বারা বাক্য যদি শুরু করতে হয়, হু দ্বারা বাক্য শুরু করলে আমাদের সাধারণ অর্থে আমরা কি করব বলতো? হু দ্বারা বাক্য শুরু করলে এখানে আমরা দুইটা জিনিস দেখতে হবে। প্রথমত ভয়েসের ক্ষেত্রে কিন্তু আমাদের টেন্স চেঞ্জ হয় না, টেন্স যা আছে তা থাকে। তাহলে ব্রোক, এটা যেহেতু V2, তার মানে আমার হচ্ছে V2 থাকলে আমার কি ডিড দিয়ে কি তোমার হচ্ছে এটাকে চেঞ্জ করার পসিবল? ডিড দিয়ে কি এটাকে চেঞ্জ করা পসিবল না। আচ্ছা, ইজ দিয়ে কি এটাকে চেঞ্জ করা পসিবল না। দুইটা কারণে আমরা এটাকে কেটে দিলাম। আর হু থাকলে সাধারণত আমাকে বাই হুম লিখতে হয়, এটাও তো প্রথম কমন। বাই হুমের পরে যেহেতু এটা হচ্ছে তোমার পাস্টে আছে, সো এই ক্ষেত্রে আমরা ওয়াজকে আগে নিয়ে আসবো। এখানে বাই হুমের পরে দ্য গ্লাস বসে গেছে, দ্য গ্লাস ওয়াজ ব্রোকেন, সো এই নাম্বার অপশনটা হবে না। এটার নিয়মটা হচ্ছে বাই হুম 1 নম্বরে বসে, 2 নম্বরে হচ্ছে অক্সিলারি বসে। কে বসে? অক্সিলারি। 3 নম্বরে বসে হচ্ছে তোমার সাবজেক্ট, 4 নম্বরে বসে হচ্ছে তোমার V3। তাইলে ব্যাপারটা হয়েছে এটা যে এখানে বাই হুম ওয়াজ দ্য গ্লাস ব্রোকেন, এই যে দেখো বাই হুম আছে, অক্সিলারি আছে, অক্সিলারির পরে কি আছে? দ্য গ্লাস সাবজেক্ট, এরপর হচ্ছে V3। তাহলে এই প্যাটার্নটা থাকতে হবে, এটার মাঝখানে তোমার সাবজেক্ট বসবে এবং প্রশ্নবোধক চিহ্ন থাকবে। তাহলে আমার অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হচ্ছে বি নাম্বারটা হবে আমার উত্তর। বুঝতে পেরেছো? ভয়েস চেঞ্জের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যাপার, অর্থাৎ হু দ্বারা ভয়েস চেঞ্জ করতে গেলে বাই হুম থাকবে, অক্সিলারি সাবজেক্ট V3, এই প্যাটার্নটা ফলো করতে হবে। 5 নম্বরে আমাকে এখানে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিতে হবে। ঠিক আছে? আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো, দ্য পেসিভ ভয়েস অফ দ্য সেন্টেন্স আই ডোন্ট লাইক আইডিয়াল পিপল। এটাকে তোমাকে পেসিভ মোডে নিয়ে যাইতে বলছে। সো এটার পেসিভ মোড তুমি কিভাবে করবা? সর্বশেষে যেটা আছে সেটাকে তুমি একটু সামনে নিয়ে আসতে হবে। সো এটাকে যদি তুমি সামনে নিয়ে আসো সেক্ষেত্রে এই যে আইডিয়াল পিপল আছে না, এটাকে তোমার সাবজেক্ট বানাইতে হবে। সো এখানে সাবজেক্ট হিসেবে তো আই কি আসবে? কথা বলো, আই কি এখানে সাবজেক্ট হিসেবে আসতে পারবে কিনা? পারবে না। সো আমরা এই নাম্বারটা শুরুতেই কেটে দিলাম। এবার আসো এই যে পিপলের পরে হচ্ছে আর এর পরে এখানে আছে লাইক, আর এর পরে এখানে আছে লাইকড, আর এখানে আছে দ্য আইডিয়াল পিপল আর নট অফ মাই লাইকিং। আচ্ছা,
তোমরা একটা জিনিস বলো তো, যে হচ্ছে এই যে হচ্ছে লাইক শব্দের সাথে কি আইএনজি আইএনজি ব্যবহার করা হয়? সো এখানে এটা হবে না, এখানে এটা হবে না। এখন বলো বি এবং সি নাম্বারের ভিতরে কোনটা উত্তর হবে? আইডিয়াল পিপল আর নট লাইক বাই মি, আইডিয়াল পিপল আর নট লাইকড বাই মি, কোনটা অ্যান্সার হবে? অ্যান্সার কোনটা হবে বলো? আমরা কি জানি? আমরা জানি যে অক্সিলারি ভার্বের পর যে অক্সিলারিটা আমরা বসাবো, অক্সিলারির পরে যে ভার্বটা বসবে সেটা অবশ্যই ভি3 মুডে বসতে হবে। এখানে অক্সিলারির পরে যে ভার্বটা আছে এটা ভি3 মুডে বসতে হবে। সো এখানে এটা কি ভি3 মুডে বসছে? বসে না। অ্যান্সার কি হবে? সি নাম্বারটা উত্তর হবে। কি হবে উত্তর? কি হবে বলো তো? সি নাম্বারটা আমার উত্তর হবে। ক্লিয়ার বিষয়টা? অ্যান্সার হবে হচ্ছে সি নাম্বার। গুড। আচ্ছা, এর পরবর্তী প্রশ্নটা দেখো। আই ক্যান সি দ্য রেইনবো ক্লিয়ারলি নাও দেন দ্য রেইন। আচ্ছা, আই ক্যান সি দ্য রেইনবো ক্লিয়ারলি নাও দেন দ্যাট রেইন, এরপরে কি হবে? এই যে এখানে নাও কথাটা আছে, আই ক্যান সি দ্য রেইনবো ক্লিয়ারলি নাও, তার মানে এইটুকু পর্যন্ত একটা টেন্স দেনের পরে বাকি অংশটুকু আমাকে ফিল আপ করতে হবে। সো এই ক্ষেত্রে ২৬ নাম্বার প্রশ্নের উত্তরটার অ্যান্সার কি হবে? এই যে ২৬ নাম্বার কোশ্চেনটা যেখানে আছে এটার উত্তর কি হবে বলো? ছাব্বিশের অ্যান্সার হবে হচ্ছে ২৬-এর অ্যান্সার হচ্ছে সি নাম্বার, হ্যাড স্টপ। আচ্ছা হ্যাঁ, অর্থাৎ বৃষ্টি বন্ধ হয়ে গেছে। অতীতে দুইটা কাজের মধ্যে একটা কাজ এখানে দেখো, মানে বুঝতে পারবা তাইলে। অর্থাৎ বৃষ্টি, দ্য রেইন হ্যাড স্টপ, অর্থাৎ বৃষ্টি তো আগেই বন্ধ হয়ে গেছিল। সো অতীতে দুইটা কাজের মধ্যে তুলনামূলক যে কাজটা প্রথমে ঘটে সেটা সাধারণত পাস্ট পারফেক্ট টেন্সে রাখতে হয় আমাদেরকে। সো এটা পারফেক্ট টেন্সে আমরা নিলাম। অর্থাৎ ব্যাপারটা হয়েছে এরকম যে দেন দ্য রেইন হ্যাড স্টপ, অর্থাৎ বৃষ্টি বন্ধ হওয়ার পরে সে কি করছে? রেইনবো দেখতে পাইতেছে। অর্থাৎ আই ক্যান সি দ্য রেইনবো ক্লিয়ারলি নাও, অর্থাৎ বৃষ্টি বন্ধ হয়ে যাওয়ার কারণেই তো এখন হচ্ছে রেইনবোটা কি কি দৃশ্যমান হয়েছে, তাই না? সো বৃষ্টি বন্ধ হয়েছে, তারপরে সে হচ্ছে কি করছে? তোমার হচ্ছে রেইনবোটা দেখছে। এই কারণে অতীতের যে কাজটা সেটা হচ্ছে তোমার পাস্ট পারফেক্ট টেন্সে যাবে। দ্যাট ইজ ওয়াই অ্যান্সার হবে তোমার সি নাম্বার হবে অ্যান্সার। ঠিক আছে, সি নাম্বার। তো এই ক্ষেত্রে কিছু কয়েকটা রুলস পাস্ট পারফেক্ট টেন্সের, যেমন বিফোর আফটারের যে রুলসটা, এটা একটু রিমাইন্ড করাই দিই। বিফোর আফটারের ক্ষেত্রে বিফোরের আগে হচ্ছে হ্যাড প্লাস ভি3 বসাতে হবে, আফটারের পরে হচ্ছে তোমাকে হ্যাড প্লাস ভি3 বসাইতে হবে। বাকি জায়গাগুলো পাস্ট ইনডেফিনিট দিয়ে ফিল আপ করে দিবা। ঠিক আছে। আর সাধারণত আমাদের কে থাকে? অ্যাজ ইফ থাকে, অ্যাজ দো থাকে, তাই না? অ্যাজ ইফ অ্যাজ দো থাকে, সিন্স থাকে, সিন্স থাকে, অথবা উইশ থাকে। এগুলো থাকলে, এগুলো থাকলে এখানে যদি প্রেজেন্ট টেন্স থাকে এখানে হচ্ছে ভি2, আর এই পাশে যদি ভি2 থাকে এই পাশে হচ্ছে হ্যাড প্লাস ভি3 ফিল আপ করতে হয়। সো এই প্রশ্নের প্যাটার্নের সাথে তোমার এই এই যে 1 2 3 4 5 6 ছয়টা রুলস তোমার এখানে কাজ করবে। ঠিক আছে, এই 6টা রুলসের প্যাটার্ন তুমি এখান থেকে কমন পেতে পারো ইনশাল্লাহ। সো এটা রিমাইন্ডে রাখবা যে এই কনভেনশন গুলো যদি থাকে তাহলে তোমার প্রশ্নের অ্যান্সার করতে হবে। এরপর একটা দেখো যে উইথ এ ভিউ টু, আমরা সবাই জানি উইথ এ ভিউ টু এটা এমন একটা ফ্রেজ যেটার পরে হচ্ছে সর্বদা ভার্বের সাথে কে বসে? আইএনজি বসে। সো ভার্বের সাথে আইএনজি কয় জায়গায় আছে এটা খুঁজো আগে। সি তে নাই, এ তে নাই, এখানে আছে বি নাম্বারে আছে, আর ডি নাম্বারে আছে। এরপরে আসো সি মাস্ট ড্যাশ অল স্টেক হোল্ডার্স। মাস্টের পরে একটা ভার্বের বেস ফর্ম বসাইতে হবে, অর্থাৎ ভার্ব বসাইতে হবে। পাওয়ারটা কি ভার্ব নাকি হচ্ছে তোমার এমপাওয়ার ভার্ব? কোনটা বলো? পাওয়ার ভার্ব নাকি এমপাওয়ার ভার্ব? আমরা কোনটা জানি? যে কোনো শব্দের শেষে যদি এই যে ইএম শব্দটা, ইএন শব্দটা এগুলো যুক্ত করা যায়, অথবা শব্দের শেষে যদি আইএসই অথবা আই জেড, এটা হচ্ছে কি শেষে থাকবে, আর এই দুইটা হচ্ছে কি শুরুতে থাকবে। শুরুতে থাকলে তারা কি হয়ে যায়? তারা হচ্ছে ভার্ব হয়ে যায়। তার মানে যেহেতু আমার মাস্টের পরে ভার্বের বেস ফর্ম বসাইতে হবে, অবভিয়াসলি আমাকে একটা ভার্ব নিতে হবে, এমপাওয়ার। এখানে পাওয়ার নিলে হবে না, পাওয়ার তো শুধু অ্যাডজেক্টিভ। তাহলে আমার অ্যান্সার হবে কি? লিটন দাস বলেছে ডি নাম্বার অ্যান্সার, গোপাল ভাই, রাতিকা সুলতানা সবাই ডি বলেছে, ধন্যবাদ। ডি নাম্বার অ্যান্সার হবে। সো অ্যান্সার হচ্ছে ডি নাম্বার, অর্থাৎ এমপাওয়ার। কেমন? পরবর্তী প্রশ্নটা দেখো।
আই উইশ, উইশ যুক্ত বাক্য খুবই চমৎকার একটা প্রশ্ন, এটাও চিটাগং ইউনিভার্সিটিতে আসছে। আমি একটু আগেই কিন্তু এই প্রশ্নটা সম্পর্কে তোমাদেরকে হচ্ছে কি দিছিলাম, সতর্ক দিছিলাম। দেখো এটা 21 সেশনে আসা একটা প্রশ্ন শিফট 1-এ। আচ্ছা, সো উইশ এবং উইশ নিয়ে যে কথাটা যদি চিন্তা করি, উইশ উইশ যুক্ত বাক্য সর্বদা পাস্ট টেন্স, সর্বদা পাস্ট ইনডিফিনিট। উইশ যুক্ত বাক্য সর্বদা কোন টেন্সে থাকে? পাস্ট ইনডিফিনিটে থাকে। কেমন? আচ্ছা, এখন আসো যে উইশ যুক্ত বাক্য কথাটা বুঝো, কিন্তু উইশ যুক্ত বাক্যের ভিতরে হচ্ছে তোমার পাস্ট ইন্ডিকেশন আছে, ইন্ডিকেশন, পাস্ট ইন্ডিকেশন আছে, তাইলে তোমাকে এটা নিয়ে যেতে হবে পাস্ট পারফেক্টে, পাস্ট পারফেক্টে নিয়ে যেতে হবে। আচ্ছা, উইশ যুক্ত বাক্যে যদি তোমার হচ্ছে প্রেজেন্ট 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 অথবা ফিউচার ইন্ডিকেশন থাকে, ফিউচার ইন্ডিকেশন থাকে, তাহলে এটাকে নিয়ে যেতে হবে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে, অর্থাৎ V2 ব্যবহার করতে হবে, আর এখানে হ্যাড প্লাস V3 ব্যবহার করতে হবে। ঠিক আছে, তাহলে উইশ থাকলে পাস্ট ইন্ডিকেশন থাকলে পাস্ট পারফেক্ট, উইশ যুক্ত বাক্যে ফিউচার অথবা প্রেজেন্ট ইন্ডিকেশন থাকলে পাস্ট ইনডিফিনিট। আর তাছাড়া উইশ যুক্ত বাক্যের পরে বি ভার্ব ব্যবহার করতে হবে হচ্ছে ওয়ার, যেহেতু পাস্ট টেন্সে থাকবে সাধারণত এইটা ব্যবহার করতে হয়। সো এই যে রুলস তোমাকে যে লিখে দিলাম, একটা, দুইটা এবং তিনটা রুলস উইশের ক্ষেত্রে সবসময় মনে রাখবা। আরেকটা জিনিস বলে দেই, 4 নাম্বার, এটা একটু ব্যতিক্রম, সেটা হচ্ছে হোপের জন্য যে কোনো টেন্স হতে পারে, যে কোনো টেন্স হতে পারে, হোপের ক্ষেত্রে যে কোনো টেন্স হতে পারে। সো এটার ক্ষেত্রে তুমি আমাকে অ্যান্সার বলো তো। আই উইশ, আই ওয়ার টল, আই ওয়ার টল। প্রথম কথা হচ্ছে প্রেজেন্ট টেন্স তো বসেই না, এম হবে না, ইজ হবে না, হ্যাভ হবে না, সোজা বাংলা কথা। সো আই উইশ আই এম টল, আই এম টলার, এটা তুমি বলবা, এটা সম্ভবই না। উইশ যুক্ত বাক্য কখনো মানে কখনোই প্রেজেন্ট টেন্সে থাকে না। দ্যাট ইজ ওয়াই আমরা প্রেজেন্ট এটা বাদ দিব, ইজ বাদ দিব, এই দুইটা আমরা বাদ দিব, এবং হ্যাভও বাদ দিব। হ্যাভ তো প্লুরাল, চায়ের সাথে তো মানে আই হ্যাভ, সো এটা আছে অর্থে বুঝায়, সেইটাও হবে না। অ্যান্সার হবে হচ্ছে ওয়ার, অর্থাৎ তোমার এখানে অ্যান্সারে চলে যাবে হচ্ছে, প্রথম কথা হচ্ছে তো পাস্ট টেন্স ব্যবহার করাই লাগবে, আর দ্বিতীয়ত হচ্ছে উইশ যুক্ত বাক্যের বিভার্ব সর্বদা ওয়ার হয়। সো অ্যান্সার হচ্ছে ওয়ার। ক্লিয়ার? আচ্ছা, এটা যদি ক্লিয়ার হয়ে থাকে নোটটা এনে থাকলো। পরবর্তী প্রশ্ন দেখো 30 নম্বর, ওই লুক ফরওয়ার্ড টু। লুক ফরওয়ার্ড টু এটাও আরেকটা ফ্রেজ। দেখো লুক ফরওয়ার্ড টু এর পরে ভার্বের সাথে কে বসতে চায়? আইএনজি বসতে চায়। লুক ফরওয়ার্ড এর পরে এখানে টু নাই, তাহলে টু প্লাস আইএনজি নিতে হবে। সো আমার রিসিভিং বাদ, রিসিভ বাদ, এখানে টু রিসিভিং আছে আর এখানে টু রিসিভ আছে, তাহলে লুক ফরওয়ার্ড টু রিসিভ হবে নাকি টু রিসিভিং হবে? অ্যান্সার বলো তো। লুক ফরওয়ার্ড টু এর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যাবে। সো দ্যাট ইজ ওয়াই আমার অ্যান্সার হবে হচ্ছে এই নাম্বার, লুক ফরওয়ার্ড টু। এই যে দেখো এখানে লিখে দিচ্ছি, লুক ফরওয়ার্ড টু, তারপরে হচ্ছে উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু। আচ্ছা, বি অথবা বিকাম অথবা গেট প্লাস ইউজড টু। আচ্ছা, ব্যক্তি সাবজেক্ট হইতে হবে, ঠিক আছে। ইউজ টু প্লাস ভার্বের সাথে কে ব্যবহার হয়? আইএনজি ব্যবহার হয়। এদের পরে ভার্বের সাথে কে থাকবে? আইএনজি থাকবে। এদের পরে ভার্বের সাথে কে থাকবে? আইএনজি থাকবে, মাস্ট, তাই না? 2, 3। তাইলে হচ্ছে এই রুলস গুলো মনে রাখতে হবে। লুক ফরওয়ার্ড টু ভার্বের সাথে আইএনজি, উইথ এ ভিউ টু ভার্বের সাথে আইএনজি, বি বিকাম গেট ইউজ টু ভার্বের সাথে আইএনজি। 4 নাম্বারে দেখো, 4 নাম্বারে হচ্ছে ক্যান নট অবলিক কুড নট হেল্প প্লাস ভার্বের সাথে আইএনজি। মাথায় রাখতে হবে এগুলো, কেমন? এই যে একটা প্যাটার্নের সাথে এই যে প্যাটার্নটা ভার প্লাস আইএনজি হইতে পারে, কতগুলো ক্ষেত্রে ভার প্লাস আইএনজি হইতে পারে সবগুলো লিখে দিছি। সো এটা মাথায় রাখবা, এটা মাথায় রাখবা। টু রিসিভিং, শ্রেয়া সাহা বলেছে এই নাম্বার টু রিসিভিং হয়েছে, তো রাগ করলো কিটা আবার? ও, ভার হয়ে গেছে, ঠিক আছে, হইতে থাকো ভারে ভার। ওকে, সো 30 নম্বর প্রশ্নটা ডান। 31 দেখো, 31 ডেসপাইট এটার ক্ষেত্রে তুমি অ্যান্সার কি 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 করবা বলো তো। প্রথম ব্যাপার হচ্ছে বাক্যে যখন ডেসপাইট, এখানে দেখছো হি ফেইলড দ্য এক্সামিনেশন, হি ফেইলড দ্য
এক্সামিনেশন জিনিসটা ভাবো, ডেসপাইট যুক্ত বাক্য সাধারণত আমরা ফ্রেজ বসাবো, কি বসাবো? ফ্রেজ বসাবো। সো ফ্রেজ যদি আমরা বসাই, আমরা কি এখানে হি হি এগুলো নিতে পারবো? নিতে পারবো না। আচ্ছা, স্টাডিটা হচ্ছে একটা কি বলতো, স্টাডিটা হচ্ছে একটা ভার্ব, সো এটা কি বসবে? তাও বসবে না। হ্যাঁ বলো। সামনের রবিবারে তুমি 26-এ রয়েছ না, বন্ধ থাকবে। ওই যে প্রথম রমজান হিসেবে তো বন্ধ রাখা হয়েছে, ঠিক আছে? এরপর মঙ্গলবার ঠিক আসবে। তাইলে আমরা এটা তো বুঝলামই নাকি? তাহলে আমার এখানে অ্যান্সার কি হবে বলো তো? অ্যান্সার হয়ে যাবে হচ্ছে তোমার স্টার্টিং, অর্থাৎ স্টাডিটা তো ভার্ব, ফাইনাইট ভার্বে চলে যায়, দ্যাট ইজ ওয়াই ফাইনাইট ভার্ব চলে যাচ্ছে বিদায় আমরা এটাকে নিতে পারবো না। অ্যান্সার হয়ে যাবে আমার ভার্বের সাথে আইএনজি, নন ফাইনাইট ভার্ব মানে ফ্রেজাল অংশ যেটা, এটা হবে অ্যান্সার। তাসমিয়া তাবাসসুম দাদু, ওকে আচ্ছা। স্যার অনেক ভালো লাগতেছে, হ্যাঁ ক্লাস করো, শেষ পর্যন্ত থাকো, এটার পিডিএফটা তোমরা পেয়ে যাবা, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো তার পরবর্তীটা অংশটা দেখো, দা ইনডিরেক্ট স্পিচ। এই যে দেখো, আমরা এতক্ষণ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে ছিলাম, আমরা সেন্টেন্সে ছিলাম, এখন আমরা আসছি কোথায়? ন্যারেশনের মধ্যে আসছি, ঠিক আছে? সো ন্যারেশনের মধ্যে আইসা আমরা এখন একটু চিন্তা ভাবনা করে প্রশ্নগুলো দিব। ন্যারেশনে থেকে আমাদের প্রশ্ন খুব কম হয়, বাট তাও আমরা আজকে প্র্যাকটিসের জন্য রাখছি। একটা জিনিস খেয়াল করো, এখানে প্রশ্নটা কি বলেছে। আচ্ছা, হি সেইড টু মি হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, তার মানে এটা কি? একটা ইন্টারোগেটিভ ন্যারেশন, ইন্টারোগেটিভ থেকে আসছে প্রশ্নটা, তাই না? তো ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা সেইড টু তুলে কি লিখি? আস্কড লিখি। আচ্ছা, এখানে হি সেইড টু মি হুইচ বুক, এটা তাহলে হবেই না, মাস্ট প্রথম এ নাম্বার অপশন আমাদের বাদ। কেন বাদ? তার কারণ হচ্ছে সেট টু তুলে আমরা আস্ক লিখি, এখানে নাই। আচ্ছা, হি আস্কড মি দ্য বুক আই ওয়ান্টেড, আমরা জানি যে ইনভার্টেড কমা তুলে যে হুইচটা থাকে এটা বাক্যেই বসাই দিতে হয়, সো এইখানে সেই হুইচটা নাই, এটাও বাদ। আমরা দেখলাম হি আছে, আস্কড আছে, মি আছে, মি এর জায়গায় মি বসাই দিছে, হুইচের জায়গায় হুইচ বসছে, হুইচের পরে সাবজেক্ট হিসেবে বুক আসছে, আই আসছে, তারপরে হচ্ছে ওয়ান্টেড, তার মানে অ্যান্সার বি। ডি নাম্বার ছিল হওয়ার কোনো সুযোগ নাই, অ্যান্সার কি হবে? বি নাম্বার হবে। এভাবে সুন্দর করে বুঝে বুঝে অ্যান্সার করতে হবে, বুঝছো? আচ্ছা, এরপরে যাই, সামনের অংশটাতে যাই। দেখো, ডেঞ্জার দ্যাট হি মাইট বি ইনজোর্ড, জামাল ব্রেভলি এন্টার্ড বার্নিং হাউস ইন অর্ডার টু সেভ দ্য ইয়াংস্টার। তার মানে এখানে আমাদের একটা কনজাংশন বসানোর কথা বলা হয়েছে। এখানে দ্যাট হি মাইট বি ইনজোর্ড জামাল ব্রেভলি এন্টার্ড দ্য বার্নিং হাউস ইন অর্ডার টু সেভ দ্য ইয়াংস্টার। এখানে একটা জিনিস খেয়াল করলে এটা বোঝা যাচ্ছে যে কমার পরবর্তী অংশটা প্রিন্সিপাল ক্লজ, তার আগে যেগুলো আসছে এগুলো হচ্ছে তোমার সাবঅর্ডিনেট ক্লজ হিসেবে আসছে। তো দ্য ডেঞ্জার বি দ্যাট হি মাইট বি ইনজিওর্ড, এই কথাটা যেহেতু এখানে এইভাবে বলা আছে, এই কথাটা যেহেতু এইভাবে বলা আছে, তাহলে তুমি একটু খেয়াল করো, এই যে যেখানে তুমি যে অংশটুকুতে তুমি বসাচ্ছ, এই অংশটুকুতে তুমি যদি দেখো দ্য ডেঞ্জার, এই কথাটা তুমি যদি চিন্তা করো, ইন স্পাইট এটার পরে অফ থাকার দরকার ছিল, অফটা এখানে নাই, সো বাদ। এরপরে আসো, অলদো যদি তুমি দাও, অলদোর পরে সাবজেক্ট লাগে, ফাইনাইট ভার্ব লাগে, সো এটা এখানে আছে, নাই, মিসিং, সো এটা বাদ। দো এর ক্ষেত্রেও সেম নিয়ম লাগে, এটাও এখানে মিসিং, বাদ, এটাও বাদ। তার মানে অ্যান্সার কি দাঁড়াচ্ছে? ডেসপাইট। তার মানে আমি এটা এইভাবে লিখতে পারি না, ডেসপাইট দ্য ডেঞ্জার দ্যাট মাইট বি ইনজিওর্ড জামাল ব্রেভলি এন্টার্ড দ্য বার্নিং হাউস ইন অর্ডার টু সেভ দ্য ইয়াংস্টার। এটা হচ্ছে তোমার অ্যান্সার, বুঝতে পারছো? আজকে কয়টা এমসিকিউ সলভ করবেন? এই যে আমরা মোস্ট প্রবাবলি এখানে 33-তে আছি না, আমাদের প্রায় 50-র কাছাকাছি প্রশ্ন হচ্ছে মেবি আছে। সো
করতে থাকো না, তোমাদের জন্যই তো, তাই না? তো যতক্ষণ পর্যন্ত শেষ না হচ্ছে থাকো আমাদের সাথে। কয়টা করব সেটা চিন্তা ভাবনা করলে একটু ভয় পেয়ে যেতে পারো, সো যতক্ষণ ধৈর্য কুলাচ্ছে আমাদের সাথে লেগে থাকো। আচ্ছা, পরবর্তীতে আসো। ইফ উই হ্যাড নট লস্ট আওয়ার ওয়ে, ইফ উই হ্যাড নট লস্ট আওয়ার ওয়ে, এই যে প্রশ্নটা এটা ইফ দিয়ে করেছে, খেয়াল করছো? ইফ মানে কি? কন্ডিশনাল, কন্ডিশনাল। এই কন্ডিশনাল থেকে প্রশ্নটা আসছে, তাহলে ইফ এর পরে আছে উই, আছে হ্যাড নট, আছে লস্ট আছে, তার মানে এটা কোন কন্ডিশনাল? থার্ড কন্ডিশনাল না? এটা কোন কন্ডিশনাল হয়ে গেছে? থার্ড কন্ডিশনাল হয়েছে না? সো যদি থার্ড কন্ডিশনাল হয়, থার্ড কন্ডিশনাল হইলে তোমার এখানে থার্ড কন্ডিশনালের ক্ষেত্রে দেখো উড কুড মাইট ব্যবহার করতে হয়। নাই নাই, এখানেও নাই, এখানে অ্যান্সার একটাই, ডি নাম্বারে। সহজ প্রশ্ন এগুলো ছিল, এই যে এই ইউনিটেই আসছে। তার মানে এখানে যেহেতু উই হ্যাড নট আছে, থার্ড কন্ডিশনাল, এটা থার্ড কন্ডিশন। সো থার্ড কন্ডিশন আমাদের রুলসটা কি? উড লিখতে হয়, অথবা কুড লিখতে হয়, অথবা মাইট লিখতে হয়। উড কুড মাইটের যে কোনো একটা, এরপরে তোমার হচ্ছে হ্যাভ লিখতে হয়, তারপরে হচ্ছে তোমার V3 লিখতে হয়, তাই না? এই হলো তোমার ফাংশন, উড কুড মাইট প্লাস ভার্বের V3, তার মানে অ্যান্সার হবে ডি নাম্বার। পরবর্তী প্রশ্নটা দেখো। ইফ হি টোল্ড দ্য ট্রুথ, ইফ হি টোল্ড দ্য ট্রুথ, তাহলে V2, তাই না? V2 বললে উড কুড মাইট প্লাস ভার্বের বেস ফর্ম, হ্যাড হবে না, উড কুড মাইট প্লাস ভার্বের বেস ফর্ম, অয়ার হবে না, ফরগিভ হবে না, অ্যান্সার হচ্ছে বি নাম্বার। উড প্লাস ভার্বের বেস ফর্ম, এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশন। এটা কোন কন্ডিশন? সেকেন্ড কন্ডিশন ভাইয়া। তাহলে এখানে আমার সেকেন্ড কন্ডিশনের রুলস কি? উড থাকবে, কুড থাকবে, মাইট থাকবে, এবং উড কুড মাইটের পরে ভার্বের বেস ফর্ম থাকবে। দ্যাট ইজ দ্য রুলস। ওকে, সো এটার অ্যান্সার হবে হচ্ছে তোমার উড ফরগিভ। ওকে, নেক্সট আসো। ইফ ইউ ড্যাশ দ্য কার, ইউ শুড গেট ইট রেগুলারলি, তাহলে এখানে দুইটা ভার্ব আমাকে সলভ করতে হবে। প্রশ্নটা মোটামুটি ভালোই জটিল, সো এটা তোমরা উত্তর করো, আমি উত্তরটা বলছি। এটার ক্ষেত্রে অ্যান্সার কি হবে বলো তো? খেয়াল করে দেখো, এখানে আমরা যদি হচ্ছে এখানে ইফ ইউ হ্যাভ এ কার, এটা যদি আমরা লিখি, তাই না? ইফ ইউ হ্যাভ এ কার, আচ্ছা হ্যাভ যদি এখানে লিখলাম, তাহলে এখানে কি হয়ে গেল? V1। ইউ শুড, তাহলে V1 থাকলে কি শুড হয়? সম্ভব? এটা হবে না। তার মানে এই হ্যাভ দিয়ে আমরা এটাকে করতে পারতেছি না, তাই না? আচ্ছা, আমরা যদি এখানে ইজও দেই, তাও কিন্তু আমরা করতে পারতেছি না, কারণ ইফ এর অংশে প্রেজেন্ট টেন্স থাকে আর এখানে পাস্ট টেন্সে চলে যাচ্ছে। দ্যাট ইজ হোয়াই এটার ব্যালেন্স করতে পারতেছি না, আমরা টেন্স ব্যালেন্স করতে পারতেছি না। এখানে যেহেতু আমার পাস্ট টেন্স আছে, অবশ্যই আমাকে এখানেও পাস্ট টেন্সই রাখতে হবে। দ্যাট ইজ হোয়াই এখানে V1 এবং V2 এই দুইটার মধ্যে যে কোনো একটাকে রাখতে হবে, না হয় আমার এমন একটা নিরপেক্ষ টেন্স রাখতে হবে যে টেন্সটা দিলে আমি পরবর্তীতে হচ্ছে পাস্ট টেন্স বসাইতে পারবো। তো সেই ক্ষেত্রে তুমি যদি এখানে দাও ইফ ইউ ওন এ কার ইউ শুড গেট ইট সার্ভিস রেগুলারলি, আচ্ছা তাহলে ইউ শুড গেট ইট সার্ভিস রেগুলারলি যদি দাও, সার্ভিস কথাটা, ইট সার্ভিস, যে সার্ভিস কথাটা রেগুলারলি, এটা হচ্ছে তোমার পার্টিসিপলে কি গেছে? পার্টিসিপলে তো যায় নাই। সার্ভিস শব্দটা হচ্ছে কি নাউন ফর্মে থেকে যায়, তাহলে ইটের পরে কি তোমার নাউন বসে? ইটের পরে কি নাউন বসে? বসে না। দ্যাট ইজ ওয়াই আমার এই অপশনটাও বাদ। অপশন হবে হচ্ছে ডি নাম্বার, অর্থাৎ এইখানে অ্যান্সারটা হবে হচ্ছে তোমার কোনটা বলো তো? অ্যান্সারটা কোনটা হবে? অ্যান্সারটা হবে হচ্ছে কত নম্বর প্রশ্ন যেন ছিল এটা? 36।
আচ্ছা এই কোয়েশ্চেনটা দেখো 36 এর অ্যান্সার হচ্ছে ডি নাম্বার, ওন হবে এবং সার্ভিসড হবে, অর্থাৎ ওখানে হচ্ছে তোমার চারটা অপশন, তো এটা অ্যান্সার হবে হচ্ছে ডি নাম্বার। 37 নম্বর প্রশ্নটা দেখো, হ্যাড নট ইউ স্টাডিড হার্ড। এখানে এই যে হ্যাড নট ইউ স্টাডিড হার্ড যে কথাটা তোমার এখানে লেখা আছে, এই জায়গাটা একটা জিনিস খেয়াল করতে হবে, এই হ্যাডটা মূলত ইফ এর কাজ করতেছে, কথাটা বুঝছো। আর হ্যাডের পরে যদি এখানে ভি3 আছে, তার মানে কি ইফ হ্যাড প্লাস ভি3 এমনটা আছে, ইফ হ্যাড প্লাস ভি3 এমনটা আছে, তাই না? তাহলে ইফ হ্যাড প্লাস ভি3 এমনটা যদি থাকে, তার মানে এটা থার্ড কন্ডিশনালে চলে গেছে। আমরা প্রথম দিকে থার্ড কন্ডিশনাল রুলসটা লিখে আসছিলাম, মনে আছে? এই যে থার্ড কন্ডিশনাল রুলসটা এখানে লাগছে, উড কুড মাইট প্লাস হ্যাভ প্লাস ভি3। সো এটাকে এখানে অ্যাপ্লাই করে ফেলো। অ্যাপ্লাই করলে এখানে উড হ্যাভ সাকসিড, উড নট হ্যাভ ফেইল্ড, তারপর হচ্ছে উড নট হ্যাভ সাকসিড। আচ্ছা তাইলে কোনটা অ্যান্সার হবে? আরেকটা হচ্ছে ইউ উড হ্যাভ বিন ক্রাউন্ড উইথ সাকসেস, তার মানে হ্যাভ বিন, ইউ থাকলে কি আমাদের বিন নেওয়ার কোনো প্রয়োজনীয়তা আছে কিনা? সেটা তো দরকার নাই, কারণ হচ্ছে ইউ তো একটা অ্যাক্টিভ সাবজেক্ট, সো এটার ক্ষেত্রে বিন আসবে কেন? সো বাদ। এর পরবর্তীতে তুমি খেয়াল করো যে আমাদের এখানে ইউ উড হ্যাভ সাকসিড, হ্যাড নট ইউ স্টাডিড হার্ড। তুমি যদি পড়াশোনা না করো তুমি সাকসিড হয়ে যাবা? তুমি পড়াশোনা না করলে তুমি সাকসিড হয়ে যাবা? এটা কোনো কথা হইতে পারে বলো তো? পড়াশোনা না করলে কি কেউ সাকসিড হয়? হয় না। দ্যাট ইজ ওয়াই নাম্বার বাদ। ইউ উড নট হ্যাভ, ইউ উড নট হ্যাভ ফেইল্ড, অর্থাৎ তুমি পড়াশোনা না করলে তুমি ফেল করবা না, এটা হইলো কিছু? তাও হইলো না, সেন্স মেক করতে হবে। ইউ উড নট হ্যাভ সাকসিড, অর্থাৎ পড়াশোনা না করলে তুমি জীবনে কিছু করতে পারবে না, উন্নত করতে পারবে না। অ্যান্সার হবে হচ্ছে সি নাম্বার। 37 এর অ্যান্সার হবে হচ্ছে সি নাম্বার। বুঝতে পেরেছো? অ্যান্সার হবে সি। গুড। নেক্সট কোয়েশ্চেন দেখো, ইফ আই হ্যাড সিন ইউ, হ্যাড সিন যেহেতু আছে থার্ড কন্ডিশনাল, তার মানে উড কুড মাইট প্লাস ভার্বের বেস ফর্ম। এখানে উড গিভেন, হ্যাভ নাই, হ্যাড নাই, হ্যাভ নাই, অ্যান্সার উড হ্যাভ গিভেন। অ্যান্সার হবে সি নাম্বার, উড হ্যাভ গিভেন। বুঝতে পেরেছো? উড হ্যাভ গিভেন। তাহলে তোমার এটা চলে গেল আমাদের কন্ডিশনালের রুলস গুলো। পরবর্তীতে দেখো, হি ডিড নট লেট মি। আমরা জানি যে এখানে হি আছে, লেট আছে, মি আছে, অর্থাৎ সাবজেক্ট প্লাস লেট মেক হেল্প, লেট মেক হেল্প, এদের পরে হচ্ছে সাধারণত কে থাকে? এদের পরে যদি হচ্ছে অবজেক্ট থাকে, তার পরবর্তী যে ভার্ব, এই ভার্ব সর্বদা বেস ফর্মে বসে। সো দ্যাট ইজ মিন লেটের পরে যে ভার্বটা বসবে সেটা বেস ফর্মে থাকবে। অ্যান্সার প্লেড, প্লেইং, টু প্লে কোনোটা হবে না, অ্যান্সার হবে প্লে। অর্থাৎ অ্যান্সার কে হবে? অ্যান্সার হবে সি নাম্বারটা, অ্যান্সার হবে প্লে। কেমন? অ্যান্সার হবে কে? প্লে হবে। বুঝতে পেরেছো? এরপরের প্রশ্ন দেখো, হার হাফ ব্রাদার হ্যাড হার। আচ্ছা এখানে দেখো আবার হ্যাড চলে আসছে, তাই না? তাহলে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস অবজেক্ট, এখানে যে ভার্বটা বসবে সেটা ভি3ও হইতে পারে, যে ভার্বটা বসবে সেটা বেস ফর্মেও হতে পারে। এখানে যদি সেটা রিসিভার হয় তাইলে হবে ভি3, আর যদি ডোয়ার হয় তাইলে হবে হচ্ছে তোমার বেস ফর্ম। সো এখন আমাকে দেখতে হবে এই যে হার হাফ ব্রাদার হ্যাড হার ড্যাশ দ্য ইম্পর্টেন্ট অ্যাসাইনমেন্ট। আচ্ছা হেড হারের পরে আমার এখানে কি আছে? হ্যাড হার টু ডু, হ্যাড হার ডু, অথবা টু বি ডান, অথবা ডিড। আচ্ছা তাকে দিছে কাজটা করতে, হার। তাহলে হার কি হোমওয়ার্কের অ্যাসাইনমেন্টের কাজটা করতে পারবে কি পারবে না? যদি পারে তাহলে ডোয়ার, আর যদি না পারে তাহলে রিসিভার। এটা তো আমরা পড়াইছি পজিটিভ ভার্বের ক্লাসে। তাহলে তুমি এখন একটু চিন্তা করো যে সে কি কাজটা করতে পারবে নাকি পারবে না। অবশ্যই একটা ব্যক্তি অ্যাসাইনমেন্টের কাজ করা তার দ্বারা সম্ভব, যেহেতু কাজ তার দ্বারা সম্ভব তার মানে সে রিসিভার হবে না, অ্যান্সার হবে ডোয়ার। আর ডোয়ার হলে কি হয়? ভার্বের বেস ফর্ম, অ্যান্সার হবে বি নাম্বার। এগুলো কোনোটাই বেস ফর্মে নাই, এগুলো কোনোটাই কোন ফর্মে নাই? বেস ফর্মে নাই। যারা উত্তর করছো হ্যাঁ, অ্যান্সার হবে তোমার কত বলো তো? বি নাম্বারটা সঠিক। বি নাম্বার অ্যান্সারটা সঠিক হবে। বি নাম্বার অ্যান্সারটা তোমার সঠিক হবে। কেমন? সো এই যে তোমার হচ্ছে ব্যাপারটা। আচ্ছা আতিকা সুলতান হচ্ছে পিডিএফ কোথায় পাবো? পিডিএফ হচ্ছে তুমি আমাদের বায়োলজি কিলার্স এর টেলিগ্রাম যে চ্যানেলটা আছে সেখানে পাবা, সেখানে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। অবশ্যই ক্লাস শেষ পর্যন্ত থাকতে হবে, ঠিক আছে? সো ক্লাস করো। এরপরে দেখো পজিটিভ ভার্ব গেল। তাহলে পজিটিভ ভার্বে একটা ছিল কি? লেট মেক হেল্পের নিয়ম। এই যে আগেরটা দেখো, এটা একটা রুলস, এইটা একটা রুলস। পজিটিভ ভার্বের দুইটা রুলস দিয়ে তোমাদের রিভাইজ হয়ে গেল, ঠিক আছে? সো পজিটিভ ভার্বের টপিকটা কমপ্লিট।
এর পরবর্তীতে আমরা নেক্সট যে টপিকটাতে যাব, এটা প্রশ্নটা দেখে বলো তো, এই টপিকটা এটা কোন টপিকের প্রশ্ন দেখি বলো তো, এই প্রশ্নটা কোন টপিক থেকে আসছে? যেমন এখানে বলেছে কি, ইট ইজ আর্জেন্ট দ্যাট, ইট ইজ আর্জেন্ট দ্যাট, এই আর্জেন্ট দ্যাট এইটা দেখে কি মনে পড়ে? রূপা ইজ মডার্ন, এরকম কিছু মনে পড়ে? রূপা ইজ মডার্ন এরকম কিছু মনে পড়ে কিনা দেখো। এটা কোন টপিকের প্রশ্ন? দেখলেই বুঝতে পারবা, প্রশ্ন দেখলেই বুঝতে পারবা। হ্যাঁ, সাবজেন্টিভ। তার মানে এখানে আমার সাবজেন্টিভের ক্ষেত্রে দেখো, আর্জেন্টের পরে যদি দ্যাট থাকে তাহলে তার পরবর্তী ভার্ব সর্বদা কি হয়? বেস ফর্মে হয় না? তাহলে লিভ নাও, শুড লিভ নাও, শুড হবে, মাস্ট লিভ হবে, লেফট নাও, লেফট কি হবে, নাকি অ্যান্সার হবে এ নাম্বার লিভ নাও? কোনটা হবে? অবশ্যই অ্যান্সার হবে এ নাম্বার। আর রূপা ইজ মডার্ন বলতে কি, এগুলো হচ্ছে সাবজেন্টিভ ওয়ার্ড, যেমন রিকোয়ার, রিকোয়েস্ট, আর্জ, আর্জেন্ট। এই যে ইউ দিয়ে তোমার হচ্ছে কি আর্জ এবং আর্জেন্ট শব্দটা কিন্তু আমরা লিখাইছিলাম ক্লাসে, তাই না? পি দিয়ে হচ্ছে প্রেফার, প্রপোজ, এ দিয়ে হচ্ছে আস্ক, অ্যাডভাইস, এম দিয়ে ম্যান্ডেটরি, তারপরে হচ্ছে অব্লিগেটরি, ডিমান্ড, ডিক্রি, এসেনশিয়াল, অথবা হচ্ছে রিকোয়ার, রিকোয়েস্ট, রিকমেন্ডেড, এন্ড নেসেসারি, নিড, এগুলো হয়। তার মানে এটা বুঝে যাচ্ছে যে এটা সাবজেন্টিভের কোশ্চেন, সাবজেন্টিভের পরে ভার্বের কোন ফর্ম বসবে? বেস ফর্ম বসবে। তারপর নেক্সট কোশ্চেন দেখো, এখানেও দেখো এই যে সাজেস্টেড দ্যাট আছে, সাজেস্টেড দ্যাট থাকলে ভার্বের কোন ফর্ম হয়? বেস ফর্ম হয়। সো শুড স্টপড হবে না, স্টপস, আর স্টপ স্মোকিং, আর এখানে আছে স্টপ টু স্মোক। তাইলে আমার অ্যান্সার কোনটা হবে? স্টপের পরে স্মোকিং হয় নাকি স্টপ টু স্মোক হয়, কোনটা হয় বলো তো? অবশ্যই স্টপ একটা নন মদন ভার্ব, নন মদন ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, টু হয় না। টু না হয়ে কি হয়? ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যায়। বুঝতে পেরেছো? আইএনজি যুক্ত হয়ে যায়, হ্যাঁ। আচ্ছা, পরবর্তী প্রশ্নটা দেখো, লেটস গো অন আ পিকনিক। লেটস গো অন আ পিকনিক, এটা একটা ট্যাগ কোশ্চেন, ট্যাগ কোশ্চেন থেকে আসছে প্রশ্নটা। সো এই এই যে ট্যাগ কোশ্চেনটা, এটা থেকে কিন্তু আমাদের চিটাগং ইউনিভার্সিটিতে আমরা দেখেছি প্রায় এক বছর পর পর, এক বছর পর পর একটা একটা করে প্রশ্ন আসছে। দ্যাট ইজ হোয়াই তোমরা এইখানে অবশ্যই অবশ্যই কি করবা, তোমরা হচ্ছে উত্তরটা করবা। এটা দেখো তো, এটার অ্যান্সার কি হবে বলো? লেটস গো অন আ পিকনিক। আচ্ছা, তার মানে এই যে লেট থাকলে আমাদের কি করতে হয়? লেট থাকলে আমাদেরকে শেল ব্যবহার করতে হয়। তাহলে এখানে নাই শেল, এখানে নাই, এখানে নাই, তাহলে এখানে শেল গুলো নাই। অ্যান্সার হবে কি এই নাম্বার, অর্থাৎ লেট থাকলে আমাদের এখানে ব্যবহার করতে হচ্ছে শেল। তাহলে আস আছে না, আস থেকে এখানে কি হয়ে যাবে? উই হয়ে যাবে। তাহলে অ্যান্সার হবে শেল উই। অ্যান্সার হবে শেল উই। ডু ইউ হ্যাভ প্রিজুডিস ড্যাশ সাইন্স, এইগুলো, এটা হচ্ছে কই থেকে আসছে প্রশ্নটা? এটা হচ্ছে তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে আসছে। সো এটার অ্যান্সার হবে কি বলতো? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটার অ্যান্সার হবে কি? ডু ইউ হ্যাভ প্রেজুডিস ড্যাশ সাইন্স, অর্থাৎ তোমার কি এটা আছে এটার পরিবর্তে, তাহলে এটার অ্যান্সার হয়ে যায় অ্যাগেইনস্ট। অ্যাগেইনস্ট শব্দটার অর্থ আসবে এখানে, ঠিক আছে? অ্যাগেইনস্ট পরিবর্তে কি এটা আছে? হ্যাঁ আছে। তো এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে আসছে, অর্থ চিন্তা বিবেচনা করে আমাকে উত্তর করতে হবে। এখানে অ্যান্সার হবে কে? অ্যাগেইনস্ট হবে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট প্রশ্নটা হচ্ছে তোমার এটাও সেম, এটাও তোমার হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে আসছে। সো প্রথম যেহেতু প্রশ্ন করেছে, আমরা প্রশ্ন করার স্বার্থে আমরা কি করব? আমরা দেখো এখানে আছে কে? আছে হচ্ছে ইউ। প্রশ্ন করতে গেলে ইউ এর ক্ষেত্রে আমরা কাকে দিব? ডিড কে দিব? না, ডিড হবে না। আচ্ছা, এরপরে কি ডু কে দেওয়া যায়? ডু ডু হবে এরকম না। তাহলে ব্যাপারটা হচ্ছে ড্যাশ ইউ অ্যাগ্রি ড্যাশ মি, এখানে একটা বসাইতে হবে, মানে তোমার হচ্ছে অক্সিলারি ভার্ব, আর একটা বসাইতে হবে হচ্ছে তোমার প্রিপোজিশন। তাহলে একটা বসাইতে হবে অক্সিলারি, আরটা বসাইতে হবে হচ্ছে প্রিপোজিশন। তুমি কি আমার সাথে একমত পোষণ করবা এরকম? তাহলে ইউ থাকলে আমার প্লুরাল হবে, তাহলে হচ্ছে আমার এখানে অ্যান্সারটা নিতে হবে পাস। তুমি কি আমার সাথে একমত পোষণ করবা কিনা? তাহলে ওয়ার ইউ অ্যাগ্রি উইথ মি। এখন অনেকে বলতে পারো যে হচ্ছে আর ইউ অ্যাগ্রি উইথ মি, এটা হবে আর হইতে পারে কিনা ওয়ার না হইয়া। সো এখানে এগ্রির সাথে তো উইথ বসে, সেটা আমরা বুঝলাম। এগ্রির সাথে আমাদের উইথ বসে, সেটা আমরা বুঝলাম। তাহলে এখন আর ইউ অ্যাগ্রি উইথ মি নাকি ওয়ার ইউ অ্যাগ্রি উইথ মি, কোনটা হবে বলো?
আর ইউ এগ্রি উইথ মি নাকি আর ইউ এগ্রি উইথ মি, কোনটা? ডু ইউ এগ্রি উইথ মি, না এটা হবে না, ডু ইউ এগ্রি উইথ মি এটা হবে না। সো অ্যান্সার হচ্ছে আর ইউ এগ্রি উইথ মি নাকি আর ইউ এগ্রি উইথ মি, কোনটা হবে বলো? দেখো এখানে হচ্ছে তুমি কি আমার সাথে একমত পোষণ করবা, সেখানে এই আর দিয়েও হইতে পারে আর দিয়েও হতে পারে, দুই জায়গায় হইতে পারে। সেন্সারের দুইটার মধ্যে যে কোনো একটা দিবা, সেটাই কারেক্ট হবে। এখানে সি নাম্বারটা আমাদের হচ্ছে আমরা কারেক্ট ধরেছি, হ্যাঁ। সো এখানে অ্যান্সার আমরা দিব হচ্ছে ওয়ার এগ্রি, কেমন, ওয়ার ইউ এগ্রি উইথ মি, ঠিক আছে। আচ্ছা, নেক্সট প্রশ্নটা দেখো, শি ইজ ডিভোটেড, ডিভোটেডের সাথে কে বসে? শি ইজ ডিভোটেড, ডিভোটেডের সাথে কে বসে বলো তো? ডিভোটেড, এটা খুবই সহজ। প্রথম কথা হচ্ছে আমরা যদি এটা চিন্তা করি, ইন্টারেস্টেড, ইন্টারেস্টের সাথে ইন বসে, তাহলে এখানে ইন আছে, এখানে ইন আছে, এখানে ইন আছে, তার মানে বি নাম্বার বাদ। আর ডিভোটেড এই শব্দটার সাথে, এই যে এটার সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এখানে কাকে বসাইতে হয়? ডিভোটেডের সাথে আমাদের অবশ্যই অবশ্যই কে বসে? তোমার হচ্ছে ডিভোটেড টু বসে। ডিভোটেডের পরে কে বসে প্রিপোজিশন হিসেবে? আমার টু বসে। তো টু নাই, এখানে আছে ফর বাদ, এখানে আছে এট বাদ, এখানে আছে টু, তার মানে অ্যান্সার হবে ডি নাম্বার। তাহলে এখানে হবে ডিভোটেড টু ইন্টারেস্টেড ইন হার অকুপেশন, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, অনেকে বলতেছে যে তোমার হচ্ছে মানে ডু হবে না কেন? হ্যাঁ, আর আর ইউ হবে স্যার, হ্যাঁ আর ইউ হবে। বিকজ এখানে ডু হবে না এই কারণে, তোমরা ভাবতেছো যে আর দিলে তো পরেরটার সাথে আইএনজি যোগ করে দেওয়ার কথা, ব্যাপারটা এরকম হয়ে যায়, তাই না? সো আর দিলে যে হচ্ছে তোমার ওখানে যে আইএনজি হয়ে যাবে, এগ্রি শব্দটা এমন, এটার সাথে কখনো আইএনজি বসেই না, এটা কন্টিনিউয়াস টেন্স হয় না কখনো। দ্যাট ইজ ওয়াই এখানে তোমার হচ্ছে কন্টিনিউয়াস টেন্স না হওয়ার কারণে তোমার ওখানে অ্যান্সার হয়ে যাবে হচ্ছে তোমার আর ইউ এগ্রি উইথ মি। তুমি কি আমার সাথে একমত কিনা? এটা বুঝতে পারছো? আচ্ছা, পরের প্রশ্নটা দেখো, দিস বুক ইজ এইমড, এইমড এর সাথে কে বসে? এইমড এর সাথে কে বসে বলো? দিস বুক ইজ এইমড ড্যাশ জেনারেল রিডার, এটার অ্যান্সার কি হবে বলো? এইমড এর সাথে কে থাকে? এইমড, এই যে এইমড শব্দটা আছে, এটার পরে প্রিপোজিশন সর্বদা অ্যাট হয়। ফর হবে না, বাই হবে না, টুও হবে না, অ্যান্সার হবে কে বলতো? অ্যাট, অর্থাৎ এইমড অ্যাট, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এটার সাথে সর্বদা কি হয় বলতো? অ্যাট হয়। অ্যান্সার ডি। নেক্সট আসো, ওয়ান শুড বি ashamed, ওয়ান শুড বি shamed
ড্যাশ টেলিং, এটার ক্ষেত্রে অ্যান্সার কি হবে বলো? ashamed এর সাথে কে বসে? shamed এর সাথে কে বসে বলো তো? এই জায়গায় দেখো, এই যে shamed আছে তাই না, এটার এর সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে কে বসে? shamed at হয়, on হয়, নাকি for হয়? কোনোটাই হয় না, অ্যান্সার হয় হলো ashamed of। অ্যান্সার হয় কি বলতো? ashamed of। ashamed of অর্থ কি বলতো ভাইয়া? এটার অফ অর্থ হচ্ছে লজ্জিত, লজ্জিত হওয়া। shamed of মানে হচ্ছে কি লজ্জিত হওয়া। ashamed of অর্থ হচ্ছে লজ্জিত হওয়া। লিটন দাস বলছে 48-এর বি। লিটন দাস বলছে 48-এর বি। ও অফ হয়, ঠিক আছে, ওকে। তারপরে আসো, এরপরে আসো হচ্ছে তোমার এখানে আছে এ কুক অ্যান্ড বুল স্টোরি ইজ এ। আচ্ছা, এটা কি দেখো, এ কুক অ্যান্ড বুল স্টোরি ইজ এ, এটা একটা হচ্ছে তোমার ফ্রেজ এন্ড ইডিয়মস, ঠিক আছে। এই কুক অ্যান্ড বুল স্টোরি এটা হচ্ছে তোমার মিথ্যা গল্প, মিথ্যা গল্প। কুক অ্যান্ড বুল স্টোরি মানে কি? মিথ্যা গল্প। তাহলে এই মিথ্যা গল্প এটার ইংরেজি কি হবে বলো তো? মিথ্যা গল্প এটার ইংরেজি কি হবে? এ ফুলিশ স্টোরি, চিলড্রেন স্টোরি, ট্রু স্টোরি, স্টোরি অফ এনিম্যালস না, ব্যাপারটা এরকম না, এটা হচ্ছে একটা বোকাদের গল্প, মিথ্যা গল্প, সো এটা বানানো গল্প আর কি। এই কারণে অ্যান্সার হবে হচ্ছে তোমার কোনটা? সি নাম্বারটা হবে অ্যান্সার। বুঝতে পেরেছো? অ্যান্সার হবে হচ্ছে সি। আচ্ছা, অ্যান্সার হবে হচ্ছে সি নাম্বার। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, পরবর্তী প্রশ্নটা আউট এন্ড আউট মিন্স কি? আউট এন্ড আউট মানে কি বলো তো? আউট এন্ড আউট মানে কি? আউট এন্ড আউট মানে হচ্ছে মানে প্রতিনিয়ত। আউট এন্ড আউট মানে হচ্ছে কি? প্রতিনিয়ত, প্রতিনিয়ত। তাহলে এটার ক্ষেত্রে কি আউটসাইড হয়, অন দা লাস্ট হয়, নট এট অল হয়, না থোরলি। অর্থাৎ থ্রোলি মানে হচ্ছে কি, মানে বারবার একই কাজ করে যাচ্ছে, ব্যাপারটা এরকম। থ্রোলি এই ব্যাপারটা হয় নিয়মিত, নিয়মিত, প্রতিনিয়ত এরকম হয়, ঠিক আছে। সো আউট এন্ড আউট মানে হচ্ছে এটা। এরপরে আসো, এরপরে আসো হচ্ছে তোমার মেইডেন স্পিচ। মেইডেন স্পিচ অর্থ কি? মেইডেন স্পিচ মানে হচ্ছে তোমার প্রথম বক্তব্য বা শুরুর বক্তব্য, অথবা বলা চলে যে হচ্ছে ফার্স্ট স্পিচ, তাই না? তাহলে এটার ক্ষেত্রে অ্যান্সার দেখো, লেট বলা আছে, লাস্ট বলা আছে, আর্লি বলা আছে, না, ফার্স্ট স্পিচ হবে অ্যান্সার। অ্যান্সার হবে হচ্ছে তোমার সি নাম্বার, ফার্স্ট স্পিচ। ফার্স্ট স্পিচ বলা হবে প্রতিনিয়ত, ওকে। এরপরে আসো, দ্য সিনোনিম অফ পমফ্লেট অর্থ কি বলো? এটার অ্যান্সার কি হবে বলো? পামফ্লেটের অর্থ কি হবে বলো? প্যামফ্লেট, প্যামফ্লেট শব্দের অর্থ হচ্ছে পুস্তিকা। প্যামফ্লেট পুস্তিকা, ঠিক আছে। সো এটার অ্যান্সার কি হবে বলো? এই যে ব্রোশিওর, ব্রোশিওর শব্দের অর্থও কি? পুস্তিকা। আমাদের কাছে সিনোনিম জানতে চাইছে না, সেই কারণে অ্যান্সার সিনোনিম হবে হচ্ছে তোমার ব্রোশিওর, ঠিক আছে। এই ওপেনিংস শব্দের অর্থ হচ্ছে কি বলতো? এটা হচ্ছে উদ্বোধন, উদ্বোধন, তাই না? সেন্সর মানে হচ্ছে কি বলো? সেন্সর মানে হচ্ছে কি? সমালোচক। পেস্টার মানে হচ্ছে বিরক্ত, এটা হচ্ছে বিরক্ত। আর এটা হচ্ছে কি তোমার? সমালোচক, সমালোচক। আর এটার অর্থ কি? পুস্তিকা। তাহলে আমার অ্যান্সার কোনটা দাঁড়াইলো? অ্যান্সার দাঁড়াইলো হচ্ছে তোমার ব্রোশিওর, ডি নাম্বার অ্যান্সারটা। ডি নাম্বার অ্যান্সারটা দাঁড়াইলো। এরপরে দেখো, তার পরবর্তীতে দেখো হচ্ছে তোমার দ্য সিনোনিম অফ আর্ডুয়াস। আর্ডুয়াস শব্দের অর্থটা কি? আর্ডুয়াস শব্দের অর্থ হচ্ছে তোমার কঠিন অথবা ডিফিকাল্ট। ডিফিকাল্ট তুমি চিন্তা করতে পারো, এই যে কঠিন, হ্যাঁ, তার মানে অ্যান্সার হবে এখানে কি? ডিফিকাল্ট। এই ইজি, সিম্পল, এগুলোর অর্থ কি? সহজ না? সহজ সাবলীল। দ্যাট ইজ ওয়াই এটার অর্থ সিনোনিম যেহেতু জানতে চেয়েছে, তার মানে কঠিন। অ্যান্সার হবে সি নাম্বারটা হবে হচ্ছে তোমার অ্যান্সার। বুঝতে পেরেছো? সি নাম্বার হবে হচ্ছে তোমার উত্তর। কেমন? আচ্ছা, এর পরবর্তী প্রশ্নটা দেখো। পরবর্তী প্রশ্নটা হচ্ছে অ্যান্টোনিম অফ হচ্ছে ওপাকিউ। ওপাকিউ শব্দের অর্থ কি দাঁড়ায়? অস্পষ্ট। ওপাকিউ শব্দের অর্থ কি বলতো? অস্পষ্ট।
ওপাকীয় শব্দের অর্থ কি? অস্পষ্ট। তাহলে অ্যান্টোনিম জানতে চাইছে, তাহলে এই যে ট্রান্সপারেন্ট অর্থ কি বলতো? স্বচ্ছ। অ্যান্টোনিম কি? এ নাম্বার হইতে পারে কিনা বলতো? অবভিয়াসলি হইতে পারে। ট্রান্সপারেন্ট স্বচ্ছ, ট্রান্সপারেন্ট স্বচ্ছ। নট ক্লিয়ার মানে কি? অস্পষ্ট। নট হ্যাজি, তারপর হচ্ছে সুপার, এগুলো হয় না, ঠিক আছে স্যার। এটা অস্পষ্টের হচ্ছে সিনোনিম হবে হচ্ছে স্বচ্ছ বা স্পষ্ট। পরবর্তী প্রশ্ন দেখো, দ্য অ্যান্টোনিম অফ ইন্ডাস্ট্রিয়াস। ইন্ডাস্ট্রিয়াস মানে হচ্ছে পরিশ্রমী। ইন্ডাস্ট্রিয়াস মানে হচ্ছে কি? পরিশ্রমী। সো পরিশ্রমীর অ্যান্টোনিম কি হইতে পারে বলো? পরিশ্রমের অ্যান্টোনিম কি হইতে পারে? ইন্ডাস্ট্রিয়াস। পরিশ্রমের অ্যান্টোনিম কি হইতে পারে? বিপরীত শব্দ। বিপরীত শব্দ। স্টুপিড শব্দটা কি এটার সাথে বিপরীত যায় না? যায় না। আচ্ছা, রাশ এটাও যায় না। ইন্ডোলেন্ট, ইন্ডোলেন্ট এটা যায়, তাই না? ইনডিসাইডেড এটা এটা হচ্ছে তোমার অ্যান্টোনিম। অর্থাৎ পরিশ্রমী, পরিশ্রমের হচ্ছে ইন্ডোলেন্ট, অলস। ইন্ডোলেন্ট শব্দের অর্থ কি? অলস। ইন্ডোলেন্ট শব্দের অর্থ হচ্ছে তোমার অলস। এই যে অলস, এটা হবে তোমার হচ্ছে তোমার কি বলতো? তোমার হলো অ্যান্টোনিম, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াস এর অ্যান্টোনিম হবে হচ্ছে এটা। এরপরে আসো তোমাকে পরবর্তী প্রশ্ন দেখি, লুক ডাউন আপন। লুক ডাউন আপন মানে হচ্ছে কারো প্রতি ঘৃণা প্রদর্শন করা। লুক ডাউন আপন মানে হচ্ছে কারো প্রতি ঘৃণা প্রদর্শন করা মিনস, তার মানে এটার অ্যান্সার কি হবে বলতো? লুক ডাউন আপন মানে কি? এটার অ্যান্সার হবে হচ্ছে হেট। কারোর প্রতি ঘৃণা প্রদর্শন করা, হেট হবে অ্যান্সার, ঘৃণা। ঠিক আছে, অ্যান্সার হবে হচ্ছে ঘৃণা। এরপরে আসো, দ্য গার্লস টেক্স আহার মাদার। তাহলে এখানে এই যে টেক্স এরপর একটা ভার্ব বসবে, তাই না? টেক্স, টেক্স এর পরে কোন ভার্ব বসাইলে এটার অর্থ তোমার হচ্ছে একটা অর্থ তৈরি করে। তাইলে এখানে যদি আমরা চিন্তা করি টেক্স আফটার নিব, টেক্স আফটার মানে হচ্ছে দেখতে একরকম হওয়া, এটাকে বোঝায়। আর এটা হচ্ছে টেক টু যদি নেই তাহলে আসক্ত হওয়া বোঝাবে, ঠিক আছে? আচ্ছা, টেক আফটার, তাহলে টেক আফটার, টেকের পর যদি আফটার নেই তাহলে দেখতে একই রকম, একই রকম, অর্থাৎ এটাকে বলা যায় সেম, ঠিক আছে? আর টেক টু মানে হচ্ছে আসক্ত, আসক্ত। তাহলে আসক্ত তো না। দ্য গার্লস টেক আফটার হার মাদার, টেক আফটার হার মাদার মানে তার মায়ের মতো দেখতে, মায়ের মতো দেখতে। তার মানে এখানে অ্যান্সার কি হবে বলতো? আফটার হবে। টেক আফটার হার মাদার অর্থাৎ তার মায়ের মতো দেখতে, অ্যান্সার হবে হচ্ছে টেক আফটার। বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরের প্রশ্নটা দেখো, দ্য মিনিং অফ টার্ন ডাউন। টার্ন ডাউন শব্দের অর্থ কি? টার্ন ডাউন মানে হচ্ছে কোনো কিছু প্রত্যাখ্যান করা, বাদ দেওয়া, বাতিল করা। প্রত্যাখ্যান করা, বাতিল করা, ঠিক আছে? তাহলে রিফিউজ টু কনসিডার এটা হয় নাকি অন্য কোনোটা হবে বলো তো? কোনো কিছু বাতিল করা, রিফিউজ টু কনসিডার, আমরা এটা কনসিডার করতে চাই না, বাতিল করে দিব। সো দ্যাট ইজ ওয়াই অ্যান্সার হবে সি নাম্বার, বাতিল করে দেওয়া। রিফিউজ টু কনসিডার অর্থাৎ কোনো কিছু প্রত্যাখ্যান করা, ঠিক আছে? সো এটা হচ্ছে তোমার অ্যান্সার হবে সি নাম্বারটা। বুঝতে পেরেছো? অ্যান্সার হবে কি বলতো? সি নাম্বার। আচ্ছা, একটা প্রশ্ন নিয়ে তোমাদের প্রবলেম হয়েছিল, সেটা কোনটায় প্রশ্নটা একটু বের করি। ভুল হইতেই পারে, সো আমারও ভুল হইতে পারে, একটু দাঁড়াও দেখে নেই কোনটা, কোন প্রশ্নটা যেন প্রবলেম ছিল। এইটা মেবি, তাই না? ও আচ্ছা, সো এটার ব্যাপারটা কি ছিল? এটার ব্যাপারটা ছিল হচ্ছে ড্যাশ ইউ এগ্রি, ওকে। আচ্ছা, এটা সম্পর্কে তাহলে কি বলা, দেখো বিষয়টা হচ্ছে আমরা এটা কি দিছিলাম? সি। সি নাও হইতে পারে। যদি চিন্তা করে দেখি তাহলে এখানে ধরো এগ্রি আছে। আচ্ছা হ্যাঁ, এই প্রশ্নটা দেখো, এখানে দেখো, তাহলে আমরা যদি চিন্তা করি এখানে যে ইউ এগ্রি ড্যাশ মি, আমাদের এখানে এগ্রির সাথে তো উইথ বসে, সেটা কনফার্ম। তার মানে এখানে অন আছে, এটা হবে না। এই তিনটাতেই এগ্রি কথাটা আছে, সেটা আমরা নিলাম। আর যদি চিন্তা করে দেখি যে এখানে আমরা যদি হচ্ছে আর অথবা ওয়ার কাউকে আমরা ব্যবহার করি, সেক্ষেত্রে এখানে আরও ব্যবহার করা যায়, ওয়ারও ব্যবহার করা যায়, যেহেতু দুইটাই সেম। এই দুইটাই যেহেতু সেম, প্লুরাল, একটা পাস্ট একটা প্রেজেন্ট, আমরা এদেরকে বাদ দিই, ডুও ব্যবহার করা যায়। সেক্ষেত্রে বি নাম্বারও অ্যান্সার করতে পারবা, এটা হচ্ছে ডু। ডু ইউ অ্যাগ্রি উইথ মি, হ্যাঁ এটাও করা যায়, যেহেতু এই 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 অপশনটা এটাও ঠিক আছে। তো অ্যান্সার তুমি ডু দিয়ে করো, সেটাও তোমার কমপ্লিট হবে। বুঝতে পারছো? ওকে, তো ডান। আমরা
আমাদের একদম লাস্ট কোশ্চেনটা মনে হয় আমরা সলভ করছিলাম, এই যে প্রত্যাখ্যান করা। প্রত্যাখ্যানের পরে আমাদের আজকে হচ্ছে এন্ড, দিস ইজ দ্য এন্ড অফ আওয়ার ইংলিশ ক্লাস।